কি অবস্থা সবার? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকের ক্লাসে আমরা মূলত ম্যাথমেটিক্স 2 এর 4 নম্বর অধ্যায় ফাংশন সম্পর্কে জানবো। তো আজকের ক্লাসে আমরা মূলত ফাংশন অধ্যায়টাকে শেষ করে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো চলো আজকের ক্লাসটি শুরু করা যাক। তো সর্বপ্রথম ভাইয়া আমাদের যে বিষয়গুলো নিয়ে একটু ধারণা নিতে হবে সেগুলো হচ্ছে চলক এবং ধ্রুবক সম্পর্কে। তো প্রথমে আমরা শিখি হচ্ছে ধ্রুবক জিনিস কি? ধ্রুবক। ওকে? সো ধ্রুবক জিনিসটা অ্যাকচুয়ালি কি ভাইয়া? ধ্রুবক হচ্ছে যার মান পরিবর্তন হয় না, যার মানের কোনো পরিবর্তন হয় না, পরিবর্তন হয় না। আচ্ছা, মানের পরিবর্তন হয় না বলতে ভাইয়া কি বুঝাচ্ছেন? যেমন আমি তোমাকে একটা সংখ্যা লিখলাম, মনে করো 10। এই 10 কিন্তু 10ই থাকবে। এটার মান কিন্তু কখনো 9 হবে না। তার মানে এটার মান কখনো পরিবর্তন হবে না, এটা 10 10ই থাকবে। এটাকে আমরা একটা ধ্রুব সংখ্যা বলতে পারি। এরকম ভাবে যতগুলো সংখ্যা তোমরা ইউজ করো না কেন, মানে যেই জিনিসটা ইউজ করো না কেন, সেটার মান যদি পরিবর্তন না হয় তাহলে সেটা কি হিসেবে ব্যবহৃত হবে? ধ্রুবক হিসেবে। তো আমরা সাধারণত ইংরেজি যে লেটার গুলো আছে সেগুলোর প্রথম প্রথমের দিকে যে লেটার গুলো আছে যেমন এ বি সি ডি, এগুলো দ্বারা মূলত ধ্রুবককে আমরা বুঝিয়ে থাকি। তো যদি আবার হচ্ছে এ বি সি ডি এর মান যদি পরিবর্তন হয় তখন ওটা আবার হচ্ছে চলকের মতো কাজ করবে। তো চলো আমরা এখন দেখে নিই যে চলক জিনিসটা অ্যাকচুয়ালি কি। চলক, তাহলে চলক এন্ড ধ্রুবকের ইংরেজি হচ্ছে কিন্তু কনস্ট্যান্ট, হ্যাঁ, এন্ড চলকের ইংরেজি হচ্ছে ভেরিয়েবল। তো চলক কি? চলক হচ্ছে যার মান পরিবর্তনশীল, যার মান পরিবর্তনশীল, পরিবর্তনশীল। ওকে, তার মানে যার মানটা পরিবর্তন হইতে পারবে সেটা হচ্ছে কি? চলক। যেমন ভাই একটা উদাহরণ দেন। আমি তোমাকে লিখে দিলাম 2x+1। এখন আমি এখানে এক্স এর মানটা কত এটা কি জানি নির্দিষ্টভাবে? জানি না ভাইয়া। বাট এখানে কি এক্স এর মানটা আমরা নির্দিষ্টভাবে কোনো কিছু বসাতে পারবো? না। আমরা যদি এখানে এক্স এর মান 1 বসাই তাহলে 2 একে 2 আর একে হচ্ছে 3। আবার এক্স এর মান যদি 2 বসাই তাহলে 2 দুগুণ 4 আর একে 5। যদি 3 বসাই তাহলে 3 দুগুণ 6 আর একে 7। তার মানে এক্স এর মান আমরা কিন্তু এখানে একাধিক মান বসাতে পারতেছি এবং এক্স এর মান বসানোর কারণে আমরা আলাদা আলাদা মান পাচ্ছি। তার মানে এখানে এক্স কিন্তু একটা চলক হিসেবে ব্যবহৃত হয়েছে ভাইয়া। তো আমরা সাধারণত ইংরেজি যে লেটারগুলো আছে বা অক্ষর যেগুলো আছে সেগুলোর শেষের দিকে যেগুলো আছে এক্স ওয়াই জেড, এগুলো দ্বারা আমরা সাধারণত চলকগুলোকে বুঝিয়ে থাকি। তো যদি আবার এক্স ওয়াই জেড এগুলোর মান যদি আমরা মানে সাধারণত বুঝাই, বাট এগুলোর মান যদি আবার ওই যে ফিক্সড হয়ে যায় তখন আবার কিন্তু ধ্রুবক হিসেবে কাজ করবে। তাহলে আমরা চলক এবং ধ্রুবক আশা করি বুঝতে পারছি। তো এবার আমাদের যে বিষয়টা মেনলি জানতে হবে সেটা হচ্ছে যে ফাংশন সম্পর্কে আমাদের জানতে হবে। তো ফাংশন বোঝার আগে আমাদের যে বিষয়টা নিয়ে জানতে হবে সেটা হচ্ছে অন্বয়। তো চলো আমরা এখন অন্বয় সম্পর্কে জানবো। অন্বয়। সো এই অন্যয় জিনিসটা অ্যাকচুয়ালি কি? তোমাদের অনেকের মনে প্রশ্ন আসতেছে না? তো অন্যয় জিনিসটা হচ্ছে ভাইয়া একাধিক সেটের মাঝে যদি কোনো সম্পর্ক থাকে তাহলে সেটাকে আমরা অন্যয় বলি। কেমন ভাইয়া? যেমন আমি ধরে নিচ্ছি এক্স এর মনে করো একটা সেট আছে। এখন সেট কি এটা করে আশা করি তোমরা সবাই জানো। এসএসসি লেভেলে তোমরা কিন্তু এগুলো শিখে আসছো। তো সেটের মধ্যে কি থাকে? অনেকগুলো উপাদান থাকে। যেমন এক্স এর একটা সেট আমি ধরে নিচ্ছি 1 2 3। সেটকে আমরা কি সেকেন্ড ব্র্যাকেট দ্বারা প্রকাশ করি, তাই না? এন্ড সেটের এগুলো হচ্ছে উপাদান ভিতরে যেগুলো আছে। এবং মনে করো ওয়াই এর একটা সেট আমি লিখলাম, ধরে নাও 4 5 6। এখন এইটাকে আমরা অন্যয় বানাবো। সো এইটাকে আমরা অন্যয় কখন বলতে পারবো? অন্যয় হওয়ার জন্য ভাইয়া মেনলি দুইটা শর্ত আছে। শর্তগুলা কি কি? প্রথম শর্ত হচ্ছে অন্যয়টা অবশ্যই কার্তেশীয় গুণজ সেটের অধীনে থাকবে, ঠিক আছে? আরেকটা শর্ত হচ্ছে এই কার্তেশীয় গুণজে থাকা এক্স এবং ওয়াই এই সেটগুলোর মাঝে পরস্পরের সাথে একটা সম্পর্ক থাকতে হবে। যদি কোনো সম্পর্ক না থাকে তার মানে সেটা কিন্তু অন্যয় হবে না। এন্ড অন্যয় মানেই কিন্তু হচ্ছে সম্পর্ক বা রিলেশন। এটার ইংরেজি হচ্ছে রিলেশন, তার মানে কি? সম্পর্ক। তো অন্যয় আমরা হচ্ছে কার্তেশীয় গুণজ এখন কিভাবে বের করি ভাইয়া? কার্তেশীয় গুণজ যদি এটা যদি এক্স হয় এটা যদি ওয়াই হয় তাহলে আমরা নির্ণয় করি হচ্ছে, তাহলে প্রথমটা এটাকে আমরা এভাবে উচ্চারণ করি যে এক্স ক্রস ওয়াই, অর্থাৎ এটাকে ক্রস বলি আর কি। তো এটাকে লিখার সিস্টেমটা হচ্ছে যে এর মানে এক্স সেটের বা প্রথম যে সেটটা থাকবে সেটার একটা উপাদান নিব এবং পরের সেটের
একটা একটা করে উপাদান নিব এবং তার পাশে লিখবো এবং সেগুলোকে আবার প্রথম ব্র্যাকেট দিয়ে আবদ্ধ করে দিব। তাহলে দেখো 1,4 এবং প্রথম ব্র্যাকেট দিয়ে আবার মানে আবদ্ধ করে দিব। আবার একটা কমা দিয়ে 1,5, হ্যাঁ, আবার হচ্ছে 1,6। এরকম ভাবে আমরা সেটাকে কার্তেশীয় গুণজটাকে বের করতে পারি। হ্যাঁ, তো কার্তেশীয় গুণজটা আমরা বের করে ফেলি। তাহলে 2,4, তারপর হচ্ছে 2,5, 2,6, হ্যাঁ, তারপর হচ্ছে 3,4, হচ্ছে 3,5 এন্ড লাস্ট হচ্ছে 3,6। এন্ড সবার শেষে আবার হচ্ছে পুরো অংশটাকে আবার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আবদ্ধ করতে হবে। এবার এটা তো আমরা কার্তেশীয় গুণজটাকে বের করলাম, এখন অন্যয়ের আমরা একটা শর্ত পূরণ করলাম। আরেকটা শর্ত আমাদের পূরণ করতে হবে, সেটা হচ্ছে এদের মাঝে অবশ্যই একটা সম্পর্ক থাকতে হবে। তো আমরা সম্পর্ক কেমন হইতে পারে? আমরা একটা সম্পর্ক যদি ইউজ করি যে এক্স এর মানটা অবশ্যই কি হবে, ওয়াই থেকে ছোট হবে। এরকম যদি একটা সম্পর্ক আমরা এখানে ইউজ করি তাহলে কি হয় দেখো তো ভাইয়া। তো আমি সেখানে বোঝাতে চাচ্ছি যে যে কার্তেশীয় গুণজটা হলো এখানে এক্স এর মানগুলা ওয়াই এর থেকে ছোট হবে, শুধুমাত্র সেগুলোকে নিয়ে আমরা কাজ করব। তাহলে দেখো দেখো এখানে যে ক্রোমোজোর গুলা তৈরি হয়েছে, এই যে দুইটা পাশাপাশি আমরা লিখলাম না, এগুলোকে বলা হয় ক্রোমোজোর। তো এইখানে প্রথম যে অংশটা সেটা কোথা থেকে আসছিল, এক্স এর সেট থেকে আসছে। দেখো 1,1,1, এই 1 কোথা থেকে আসছে, এক্স এর সেট থেকে আসছে। তাহলে সেখানে আমরা বলছি হচ্ছে এক্স এর যে মানে সেটের যে অংশগুলো থাকবে বা মান যেগুলো থাকবে সেগুলো ওয়াই থেকে ছোট হবে। তাহলে দেখো 4 থেকে 1 ছোট, 5 থেকে 1 ছোট, 6 থেকে 1 ছোট, তার মানে এই শর্তটাকে মেনে চলতেছে। 4 থেকে 2 ছোট, 5 থেকে ছোট 2, 6 থেকে 2 ছোট, 4 থেকে 3 ছোট, 5 থেকে 3 ছোট, 6 থেকে 3 ছোট। তার মানে এখানে থাকা সবগুলা ক্রোমোজোর, হ্যাঁ, তোমার এই শর্তটাকে কিন্তু মেনে চলতেছে। তার মানে সবগুলা নিয়ে আমরা একটা অন্বয় তৈরি করতে পারি। সো অন্বয়টাকে আমরা কিভাবে প্রকাশ করি ভাইয়া, আর দ্বারা। সো আর ইজ ইকুয়াল টু কি হবে, এই সবগুলাই মানে এইটাকে আমরা জাস্ট হচ্ছে এখানে কি বলতে পারবো, অন্বয় বলতে পারবো। মানে এর ভেতরে এই পুরো অংশটাই থাকবে। হ্যাঁ, তো এটাকে আমরা একটা অন্বয় বলতে পারবো। বাট এরকম যদি হইতো যে তোমার মনে করি এখানে একটা ছিল যে 6,3, এরকম মনে করা ছিল, ধরে নাও এখানে একটা উপাদান ছিল বা ক্রোমোজোর ছিল 6,3। এখন সেখানে দেখো আমরা শর্তে বলেছিলাম কি এক্স এর মানটা ওয়াই এর থেকে ছোট হবে, বাট এখানে দেখো এক্স এর মানটা বড় আর ওয়াই এর মানটা হচ্ছে ছোট। তার মানে এটার উল্টা হয়ে যাচ্ছে না? তার মানে এই শর্তটাকে তো সে মেনে চলতেছে না। তাহলে সেটাকে আমরা আর অন্যয় মানে হচ্ছে যে অন্যয়টা আমরা গঠন করতে চাচ্ছিলাম সেই অন্যয়ের মাঝে কিন্তু আর নিতে পারবো না। সেটা তুমি কার্তেশীয় গুণজ যখন বের করবা তখন সেটার মধ্যে থাকবে, বাট সেটাকে আর অন্যয়ের মধ্যে নিতে পারবে না, কারণ অন্যয়তে একটা শর্ত দিতে হয়। সেই শর্তটাকে যে মেনে চলবে না তাকে তুমি ইউজ করতে পারবে না। এখন ভাইয়া এই অন্যয় নিয়ে আমরা এত বিস্তারিত কেন জানলাম? কারণ এই অন্যয় থেকেই কিন্তু ভাইয়া ফাংশন আসে। এখন আমরা তো অন্যয় প্রথমে গঠন করলাম, এখন এই অন্যয় থেকে আবার ফাংশন গঠিত হবে কিভাবে? ফাংশন গঠন করার ভাইয়া কিছু শর্ত আছে। তো সেই শর্তগুলো জানাটাকে আমরা ফাংশন কিভাবে হয় বা কোনগুলোকে আমরা ফাংশন বলবো, কোনগুলোকে ফাংশন বলবো না, সেইটা আমাদের প্রথমে জেনে নিতে হবে। দেখো, আচ্ছা, তো এইখানে আমি মনে করো যে এক্স এর যে সেটের যে উপাদানগুলো ছিল এখানে আমি লিখে নিচ্ছি। তাহলে কি ছিল, 1, 2, 3। তারপরে এখানে মনে করো আমরা যে ওয়াই এর সেটের যে উপাদানগুলো ছিল সেগুলোকে এখানে লিখে দিচ্ছি 4, 5, 6। এখন এই যে বিষয়গুলোকে তুমি মানে এইটাকে প্রথম যে অংশটা মানে এক্স এর যেটা সেট, এটা কোথা থেকে আসছে, এক্স এর সেট থেকে, এটা আসছে তো ওয়াই এর সেট থেকে। তো প্রথম যে অংশটা আসছে সেটাকে তুমি সন্তান বিবেচনা করো, সন্তান, সন্তান, হ্যাঁ, আর এটাকে চিন্তা করো মা। তাহলে এখন এদের মাঝে আমাদের কি করতে হবে, এক্স এবং ওয়াই এর মাঝে সম্পর্ক তৈরি করতে হবে। তাহলে ধরে নিচ্ছি এই 1 এর সাথে 4 এর সম্পর্ক আছে, 1 এর সাথে 5 এর সম্পর্ক আছে, 3 এর সাথে 6 এর সম্পর্ক আছে। তাহলে এখানে সবার সাথে সবার সম্পর্ক আছে, এন্ড যখন সঠিকভাবে সম্পর্কটা মেনে চলবে তখনই আমরা সেটাকে ফাংশন বলবো। কিভাবে ভাইয়া? দেখো, এটা হচ্ছে এক এটা হচ্ছে একজন সন্তান বিবেচনা করো। তাকে জিজ্ঞাসা করলাম 1, তোমার মা কে? সে তখন বলতেছে 4। তার মানে এটা তো বাস্তব একটা ঘটনা যে একটা সন্তানের একটা মা থাকতে পারে, সমস্যা নাই। আবার 2 কে জিজ্ঞাসা করলাম, সে বলতেছে আমার মা হচ্ছে 5। সেকে জিজ্ঞাসা করলাম, সে বললো যে আমার মা হচ্ছে 6। তার মানে প্রত্যেকটা মায়ের একটা করে সন্তান আছে।
এটা তো একটা সত্যি কথা, তাই না? বাস্তব ধর্মী একটা কথা। তো এটাকে আমরা বলবো ফাংশন। ফাংশন। আবার এই সেম জিনিসটা মনে করো আমি এখানে তৈরি করলাম, হ্যাঁ? আবার তৈরি করতেছি। 1 2 3 4 5 6। এখন আমি 1 এর সাথে 4 এর সম্পর্ক দিলাম, 1 এর সাথে 5 এর সম্পর্ক দিলাম। আর মনে করো 2 এর সাথে 6 এর সম্পর্ক দিলাম। এখন আমি তোমাকে বললাম যে ভাইয়া এটা ফাংশন নাকি ফাংশন হবে না। এখন দেখো এই 1 কে তুমি জিজ্ঞাসা করো, 1 মানে প্রথম অংশটা কিসের? সন্তানের। তাহলে এই 1 নম্বর সন্তানকে তুমি জিজ্ঞাসা করতেছো, সে তোমাকে কি উত্তর দিচ্ছে দেখো তো। তার মা হচ্ছে 4 এবং 5। তার মানে একটা সন্তানের 2টা মা, এটা কি কখনো সম্ভব হওয়া? মানে মা বলতে যার থেকে সে জন্ম নিয়েছে সেই মা। তো একটা সন্তানের কি সেরকম 2টা মা থাকতে পারে? না। তার মানে এটা কোনো বাস্তবধর্মী কোনো কথা নয়। তার মানে এটা অবশ্যই কোনো ফাংশন হবে না। এরপরে দেখো কি বলতেছে, 2 একে তুমি জিজ্ঞাসা করো তার মাকে, সে বলতেছে 6। তার মানে এ কিন্তু কথা মিলে চলছে। এখন তুমি 3 কে জিজ্ঞাসা করো যে তোমার মাকে, এখন 3 বলতেছে আমার কারো সাথে কোনো সম্পর্ক নাই, আমার কোনো মা নাই, আমি একা একাই পৃথিবীতে আসছি। তাহলে কোনো একটা সন্তান পৃথিবীতে একা একাই আসবে, এটা কি কখনো সম্ভব? কখনোই সম্ভব নয়। তার মানে এখানে দেখো এই 1 যেই মনে করো তোমার উপাদানটা রয়েছে এবং 3 এরা দুইজনেই কিন্তু কি করতেছে না, যে হচ্ছে বাস্তবধর্মী কোনো মানে কাজ করতেছে না। মানে এরা যে কথাগুলো বলতেছে সেগুলো কিন্তু অবাস্তব কথা। তার মানে এটা হচ্ছে কি ফাংশন না, ফাংশন নয়। উম, নয়। ওকে, ফাংশন নয়। যে এখানে মনে করো আবার আমি সেগুলোকে আঁকালাম। মনে করো এইখানে 1 2 দুইটা আছে, হ্যাঁ? আর এখানে মনে করো 3 4 5 আছে। এখন 1 এর সাথে মনে করো 3 সম্পর্ক আছে, 2 এর সাথে 4 এর সম্পর্ক আছে। ঠিক আছে? এখন আমি যদি তোমাকে বলি এটা ফাংশন নাকি ফাংশন না, তাহলে কি হবে? দেখো 1 কে জিজ্ঞাসা করো, সে বলতেছে আমার মা হচ্ছে 3, তার মানে এটা বাস্তব কথা। 2 কে বলতেছি, সে বলতেছে আমার মা হচ্ছে 4, তার মানে এটা বাস্তব কথা, সমস্যা নাই। এখন এই 5 কে বলতেছি, তাহলে এই পাশের অংশটা কি ছিল? মা। তাহলে এই 5 নাম্বার মানে এই মাকে জিজ্ঞাসা করতেছি তোমার সন্তান মানে কে? তো বলতেছে আমার কোনো সন্তান নেই, আমি একাই। তাহলে এটা তো একটা বাস্তব কথা। এমন কোনো মা থাকতেই পারে যার কোনো সন্তান নেই। তার মানে এইটা কিন্তু ফাংশন হবে ভাইয়া। ফাংশন। ঠিক আছে? তার মানে এটা কিন্তু ফাংশন হবে। এখন এখান থেকে আমরা যে বিষয়গুলো লক্ষ্য করলাম সেগুলোকে আমরা এখন দেখব যে ফাংশনের শর্ত অ্যাকচুয়ালি কি হচ্ছে। ফাংশন। ফাংশন হওয়ার জন্য তাহলে আমাদের শর্ত ভাইয়া 2টা লাগবে। সেটা হচ্ছে কি, যে একটি এক্স এর অধীনে এর অধীনে অধীনে একাধিক একাধিক ওয়াই থাকবে না, থাকবে না। তার মানে এই বিষয়টা কি, এক্স এর যে সেটটা ছিল সেটা কি ছিল? সন্তান। আর ওয়াই এর সেটটা ছিল মা। তুমি এভাবে চিন্তা করো যে একটা এক্স এর মানে সন্তানের অধীনে একাধিক মা থাকবে না। এটাই তো আসলেই আমরা এখানে যেগুলো মানে শিখলাম সেগুলোই তো এখানে লিখতেছি, যে একটা সন্তানের একাধিক মা থাকবে না। ওয়াই মানে কি? মা। আবার 2 নাম্বার একটা শর্ত হচ্ছে কোনো এক্স ফাঁকা থাকবে না, ফাঁকা থাকবে না, থাকবে না। এই 2টা শর্ত মেনে চললেই কিন্তু ফাংশন হবে। আর কোনো এক্স মানে কি? এক্স মানে হচ্ছে সন্তান। তাহলে কোনো সন্তান ফাঁকা থাকবে না। ফাঁকা থাকবে না মানে কোনো সন্তান মা ছাড়া পৃথিবীতে আসছে এরকম কখনো হইতে পারবে না। এখানে কিন্তু ওয়াই ফাঁকা থাকতে পারবে। এই যে এখানে দেখো এগুলো কিন্তু ওয়াই এর ভ্যালু, তাই না? এই 5টা কিন্তু ওয়াই এর ভ্যালু ছিল। তো 5টা কিন্তু ফাঁকা আছে, তারপরে ওটা ফাংশন হলো কেন? কারণ একটা মা কিন্তু তোমার সন্তান, একটা মায়ের কিন্তু সন্তান নাও থাকতে পারে। বাট কোনো সন্তান মা ছাড়া পৃথিবীতে আসছে এরকম তো কখনো হওয়া সম্ভব না। তো এই 2টা যখন তোমার শর্ত মেনে চলবে তখনই সেগুলোকে আমরা ফাংশন বলবো। তাহলে এখন আমরা ফাংশনের সংজ্ঞাটা শিখে ফেলি যে ফাংশন তাহলে আমরা কাকে বলবো? ফাংশন, তাই না? তো যদি 2টি বাস্তব চলক, বাস্তব চলক, তাহলে বাস্তব চলক মানে কি? মানে এই চলকের মানগুলো বাস্তব সংখ্যা হবে, হ্যাঁ? তাহলে
চলক দুইটা কে কে ভাইয়া, এক্স এবং ওয়াই। এদের মান তো আমরা নির্দিষ্টভাবে জানি না, এর কারণে চলক বলতেছি। তাহলে যদি দুটি বাস্তব চলক এক্স এবং ওয়াই এমন ভাবে সম্পর্কযুক্ত হয় যে, এমন ভাবে সম্পর্কযুক্ত হয় যে, হয় যে যে এক্স এর প্রতিটি মানের জন্য, প্রতিটি মানের জন্য মানের জন্য ওয়াই এর একটি নির্দিষ্ট মান পাওয়া যায়। কি পাওয়া যাবে ভাই? নির্দিষ্ট মান পাওয়া যাবে ওয়াই এর, নির্দিষ্ট মান পাওয়া যায় যায় তবে ওয়াই কে এক্স এর ফাংশন বলে ফাংশন বলে। তাহলে সংজ্ঞাটা কি ভাইয়া? যদি দুটি বাস্তব চলক এক্স এবং ওয়াই এমন ভাবে যুক্ত হয় যে, মানে এদের মধ্যে সম্পর্ক থাকবে যে এক্স এর প্রতিটি মানের জন্য, মানে এক্স এর আমরা হচ্ছে যতটা মান বসাবো তার জন্য ওয়াই এর একটা নির্দিষ্ট মান পাবো, তাহলে সেটাকে আমরা কি বলবো? তাহলে সেই ওয়াই কে আমরা বলবো এক্স এর ফাংশন। তাহলে এটাকে যদি আমরা হচ্ছে প্রকাশ করি, তাহলে আমরা কিভাবে প্রকাশ করতে পারবো? অর্থাৎ ওয়াই কে আমরা কি বলতে পারবো? এক্স এর ফাংশন, তার মানে এফ অফ এক্স। তারপরে এক্স এর ফাংশনকে আমরা কিভাবে প্রকাশ করি? এফ অফ এক্স। দেখো, এফ দিয়ে এরকম ব্র্যাকেট দিয়ে এক্স লিখে দিব, এটাকে আমরা বলবো এক্স এর ফাংশন। ঠিক আছে? তাহলে সেটাকে আমরা কি বলি? ওয়াই। তাহলে এটাকে আমরা যখন মুখে বলবো তখন বলবো হচ্ছে এফ অফ এক্স, এফ অফ এক্স, হ্যাঁ, অথবা এক্স এর ফাংশন। আচ্ছা হ্যাঁ, তাহলে আমরা ফাংশন বিষয়টা এখন বুঝে গেলাম। এখন জাস্ট আমাদের কিছু বিষয় জানতে হবে, সেটা হচ্ছে ডোমেইন এবং রেঞ্জ। সো ডোমেইন এবং রেঞ্জ সম্পর্কে আমাদের জানার জন্য আমরা জাস্ট হচ্ছে এখানে যদি অন্য এটাতে ফিরে আসি, তাহলে আমরা এখানে দেখলে বুঝতে পারবো। দেখো ভাই, এখানে যে অন্যটা আমরা বের করলাম, আর আর যে অন্যটা আমরা বের করছিলাম, মানে এই আর এর মধ্যে তো এই পুরো অংশটা ছিল, তাই না? তো এই আর মানে অন্যই যখন ফাংশন হবে, দেখো এখানে আমরা যখন আমরা বললাম যে হচ্ছে ফাংশন, আবার কোনোটাকে বলতেছি ফাংশন নয়, যেগুলো যেগুলো ফাংশন সেগুলোকে আমরা ফাংশনও বলতে পারবো, অন্যই বলতে পারবো। যেগুলো ফাংশন নয় সেগুলোকেও আমরা কিন্তু অন্যই বলতে পারবো। তার মানে অন্যই আমরা হচ্ছে প্রতি ক্ষেত্রে বলতে পারতেছি, কেন? কারণ অন্যই থেকেই ফাংশনটা আসে, যার কারণে আমরা যেটা ফাংশন হচ্ছে সেটাকে ফাংশন এবং অন্যই দুটাই বলতেছি, যেটা হচ্ছে তোমার ফাংশন হচ্ছে না সেটাকে শুধুমাত্র অন্যই বলতেছি। সো এই অন্যটা যখন হচ্ছে ফাংশন হবে, হ্যাঁ, অর্থাৎ ফাংশনের শর্তগুলো যখন মেনে চলবে, তখন দেখো ভাইয়া এখানে যে ক্রোমোজোম গুলো যেগুলো ছিল সেগুলোর মাঝে থাকা প্রথম উপাদানটা কিসে থেকে আসছিল? এক্স এর সেট থেকে আসছিল। আর দ্বিতীয় উপাদানগুলো, অর্থাৎ এই যে 4, 5, 6 এগুলা কোথা থেকে আসছিল ভাইয়া? এগুলো তো ওয়াই এর যে সেট ছিল সেখান থেকে আসছিল। সো ডোমেইন বলতে আমরা মূলত এই অর্থাৎ অন্যের মাঝে থাকা যে এক্স এর মানগুলোকে নিয়ে আমরা একটা সেট তৈরি করব, সেই সেটটাকে বলবো ডোমেইন। আর ওয়াই এর মানগুলোকে নিয়ে আমরা হচ্ছে কি করব? একটা সেট তৈরি করব, সেটাকে বলবো আমরা রেঞ্জ। আশা করি তোমরা ডোমেইন এবং রেঞ্জের বিষয়টা বুঝতে পারছো। তো এই ছিল আমাদের মূলত এই অধ্যায় নিয়ে কিছু আলোচনা। তো এখন আমরা সরাসরি প্রশ্ন আহ সমাধান পর্বে চলে যাব। তাহলে দেখো ভাই, সর্বপ্রথম বলছে যে ফাংশন বা অপেক্ষক কাকে বলে। তো ফাংশন যেই কথা, অপেক্ষকও কিন্তু একই কথা। তো এটার সংজ্ঞাটা আমরা আমরা কিন্তু কিছুক্ষণ আগে তোমাকে দিলাম, যে এই সংজ্ঞাটা দেখো, দুটি বাস্তব চলক এক্স এবং ওয়াই এমন ভাবে সম্পর্কযুক্ত হয় যে, যদি এখানে তুমি যদি অ্যাড করো পরস্পর, তাহলে কিন্তু আরো সুন্দর লাগে। পরস্পর, হ্যাঁ, পরস্পর, এই কথাটা যদি অ্যাড করো তাহলে আরো সুন্দর লাগবে কিন্তু সংজ্ঞাটা। যদি দুটি বাস্তব চলক এক্স এবং ওয়াই পরস্পর এমনভাবে সম্পর্কযুক্ত হয় যে এক্স এর প্রতিটি মানের জন্য ওয়াই এর একটি নির্দিষ্ট মান পাওয়া যায়, তবে ওয়াই কে এক্স এর ফাংশন বলে। তাহলে এটাই আমরা জাস্ট হচ্ছে 1 নম্বরের কি অ্যান্সার। তাহলে 1 নম্বরের সম্পৃক্তটা আমরা পারবো। এবার দেখো ভাইয়া, 2 নম্বরে কি বলছে? হচ্ছে এফ অফ থিটা, তাহলে ইকুয়াল টু সাইন থিটা হলে এফ অফ পাই বাই 4 এর মান কত? তার মানে দেখো ভাইয়া, এখানে কিন্তু এফ অফ এক্স আমরা কিন্তু শিখে আসছি, এক্স
দিয়ে, বাট এখানে আছে কি থিটা। তাহলে এফ অফ থিটা ইজ ইকুয়াল টু সাইন থিটা হইলে এফ অফ পাই বাই 4 এর মান বের করতে হবে। তার মানে এখানে যখন থিটা আছে তখন এই অংশটুকুতে কি বসছে, থিটা বসছে। তাহলে তোমাকে যখন বলবে এফ অফ পাই বাই 4 বা যে কোনো কিছু যখন এখানে বের করতে বলবে, এন্ড তুমি জাস্ট কি করবা, তোমাকে যে ফাংশনটা দেওয়া থাকবে সেখানে জাস্ট এই পাই বাই 4 এর মানটা বসায় দিবা। কিভাবে ভাইয়া? তুমি বলবা দেওয়া আছে এফ অফ থিটা ইজ ইকুয়াল টু এইটা, তারপরে বলবো অতএব এফ অফ পাই বাই 4, দেন এই পাশে তাহলে কি হবে, এখানে যদি থিটার জায়গায় তুমি যদি পাই বাই 4 বসাও তাহলে এখানে সাইন থিটা, এই থিটার জায়গাতে পাই বাই 4 বসে যাবে না? বিষয়টা এরকম দেখো যে এফ অফ থিটা দেওয়া আছে তাই না, ইকুয়াল টু দেওয়া আছে সাইন থিটা। তাহলে এফ অফ পাই বাই 4 যখন তোমাকে বের করতে বলবে তাহলে থিটার জায়গাতে তুমি কি বসাইছো, পাই বাই 4, তাহলে সাইন পাই বাই 4 হয়ে যাবে না এখানে থিটার জায়গায়, তাহলে এই অংশটুকুতে কি হবে, থিটার জায়গাতে পাই বাই 4 বসে যাবে। এখন পাই বাই 4 মানে কত ভাইয়া? পাই মানে হচ্ছে 180, 180 কে 4 দ্বারা ভাগ করলে হয় 45 ডিগ্রি, এন্ড সাইন 45 ডিগ্রি মান কত? তোমাদের যাদের মুখস্থ আছে তারা তো সরাসরি বসা দিতে পারবা, যাদের মুখস্থ নেই তারা ক্যালকুলেটর ইউজ করে বের করে ফেলবে, কারণ এগুলো কিন্তু এই অধ্যায়ের আলোচনার বিষয় না, এগুলো কিন্তু ত্রিকোণমিতি অধ্যায়ের আলোচনার বিষয়। তো তোমাদের যাদের ত্রিকোণমিতি উম মানে খুব ভালোভাবে ক্লিয়ার নেই তারা কিন্তু অবশ্যই ত্রিকোণমিতি ভালোভাবে শিখবা, কারণ সেটা তোমার অনেক কাজে লাগবে ভাইয়া। তো সাইন পাই বাই 4 বা সাইন 45 ডিগ্রির মান কিন্তু 1/√2, ঠিক আছে? সো এটার অ্যান্সার কিন্তু 1/√2 হবে। এখন দেখো 3 নম্বরে কি বলছে, দেখো এফ অফ এক্স ইজ ইকুয়াল টু সাইন এক্স। তার মানে সেখানে তোমাকে এখন কি বের করতে বলছে, এফ অফ মাইনাস পাই বাই 2, তার মানে এখানে এক্স এর জায়গাতে মাইনাস পাই বাই 2 বসাবা, আর তাহলে এখানে সাইন মাইনাস পাই বাই 2 হবে তাই না? তাহলে সেখানে সাইন কিন্তু তোমার হচ্ছে, আমরা কিন্তু শিখে আসছি প্রথম সেমিস্টারে এগুলা, সাইন কিন্তু মাইনাস কি করতে পারে না, খেয়ে ফেলতে পারে না, তাহলে সাইনের মাইনাসটা সামনে চলে আসবে। আর পাই বাই 2 মানে হচ্ছে 90 ডিগ্রি, তো সাইন 90 ডিগ্রি মানটা বসায় দিবা, এটা তো সামনে মাইনাস আছে, তাহলে এটা তোমরা আশা করি করতে পারবা। এবার দেখো এফ অফ এক্স ইকুয়াল টু কস এক্স, এখানে এফ অফ পাই বাই 4 এর মান বের করতে বলছে, পারবা না এগুলা? আশা করি পারবা তোমরা। তারপর দেখো এফ অফ থিটা ইজ ইকুয়াল টু কস থিটা বললে এফ অফ মাইনাস পাই বাই 3, তাহলে দেখো মাইনাস কিন্তু কস খেয়ে ফেলতে পারে, তার মানে তুমি জাস্ট কস পাই বাই 3 এর মানটা বের করবা। তো পাই মানে 180, 180 কে 3 দ্বারা ভাগ করলে কত হবে, 60 ডিগ্রি। তাহলে সেটা হচ্ছে তোমরা কি করবা, সেটার মানটা বের করে ফেলবা, যাদের মুখস্থ আছে মুখস্থ বসা দিতে পারো, যারা জানো না তারা ক্যালকুলেটর থেকে বের করে ফেলবা। এখানে দেখো ভাইয়া এফ অফ এক্স ইজ ইকুয়াল টু সাইন এক্স মাইনাস কস এক্স, তার মানে এখন তোমাকে কি বের করতে বলছে, এফ অফ পাই বাই 4 এর মান, তার মানে এখানে তুমি পাই বাই 4 বসাবা, তাহলে সাইনের এই জায়গাতে পাই বাই 4 হবে আর কস পাই বাই 4 হবে। এখন পাই বাই 4 মানে কত, পাই বাই 4 মানে হচ্ছে 45 ডিগ্রি। এখন সাইন 45 ডিগ্রি এবং কস 45 ডিগ্রি দুইটার মানই কিন্তু সেম, 1/√2। তো 1/√2 থেকে 1/√2 যদি বাদ যায় তাহলে কত হয় ভাইয়া, 0। তাহলে এটার অ্যান্সার কিন্তু 0 হবে। এবার দেখো তোমাকে কি বলছে, দেখো এটার নাম হচ্ছে ফাই, সো ফাই অফ এক্স ইকুয়াল টু 3x প্লাস 4 x মাইনাস 5 হলে ফাই অফ 1/3 এর মান কত? তার মানে এটা আমরা একটু করি, হ্যাঁ দেখো 7 নম্বর ম্যাথ। তাহলে ফাই অফ এক্স ইজ ইকুয়াল টু 3x প্লাস 4 ডিভাইডেড বাই হচ্ছে x মাইনাস 5। এখন এখানে তোমাকে বের করতে বলছে ফাই অফ 1/3, তার মানে x এর জায়গাতে কি বসাচ্ছি ভাইয়া, 1/3, তাহলে তুমি এখানে বসা দিবা x এর জায়গাতে 1/3, তাহলে এখানে x ছিল এখানে বসা দিবা 1/3 প্লাস 4 ডিভাইডেড বাই এখানে হচ্ছে x ছিল সেখানে 1/3 বসাইলাম মাইনাস হচ্ছে 5, তাই না? এখন দেখো উপরের অংশটুকু, এখানে 3 আর 3 কেটে গেলে শুধুমাত্র 1 থাকে, এখানে শুধুমাত্র 1 থাকে 1, আর এখানে হচ্ছে 4, তাহলে 4 আর একে 5, তাহলে 5 থেকে গেল, নিচে হচ্ছে লসাগু যদি 3 হয় তাহলে এখানে হচ্ছে 1 মাইনাস এই 3টা এই 5 এর সাথে গুণ হয়ে যাবে, তাহলে 15 হয়ে যাবে, তাই না? এখন দেখো নিচের যে অংশটুকু আছে সেটা ভাগাকারে আছে, গুণাকারে আমরা উপরে লিখতে পারি, তাহলে উপরে 3 যদি চলে যায় নিচে থাকতেছে হচ্ছে মাইনাস 14, তাই না? তাহলে উপরে থাকতেছে হচ্ছে 15, নিচে থাকতেছে হচ্ছে 14, এন্ড সামনে থাকতেছে হচ্ছে মাইনাস, তাহলে এটাই হচ্ছে আমাদের কি অ্যান্সার, ঠিক আছে? আচ্ছা, তাহলে এবার আমরা আমাদের পরবর্তী ম্যাথে চলে যাই। দেখো তো 7 নাম্বার আমরা করলাম, দেখো 8 নাম্বার কিন্তু ওই একই ম্যাথ, দেখো 3x প্লাস 4, 3x প্লাস 4 x মাইনাস 5 x মাইনাস 5, ঠিক আছে? জাস্ট এখানে ফাই অফ
কি বের করতে বলছিল, 1/3 বের করতে বলছিল, এখানে এফ অফ 1/x বের করতে বলছে। তার মানে এখানে এক্স এর জায়গাতে জাস্ট খালি 1/x বসাই দিবা, দেন যেটা ভ্যালু আছে সেটা বের করে ফেলবা। আশা করি তোমরা এটা পারবা। এখন দেখো 9 নম্বরে বলছে এফ অফ এক্স ইকুয়াল টু এক্স কিউব মাইনাস 3x স্কোয়ার প্লাস 4x প্লাস 15 হলে এফ অফ -1 এর মান বের করো। তার মানে -1 জাস্ট খালি এখানে বসাই দিবা, -1 এর উপরে কিউব, -3 -1 এর উপরে এক্স স্কোয়ার এখানে বসাই দিয়ে ক্যালকুলেট করে মান বের করে ফেলবা। এরপরে দেখো 10 নম্বরে কি বলছে, 10 নম্বরে বলছে হচ্ছে a পাওয়ার -x হলে এফ অফ 0 এর মান বের করো। তার মানে আমরা ম্যাথটাকে এখানে করে ফেলি। দেখো তো এইটাকে আমরা একটু ভেঙে নিই। দেখো a পাওয়ার x কে আমরা কিভাবে লিখতে পারি ভাইয়া, যদি মাইনাস থাকে তাহলে সেটাকে 1/x এভাবে লিখতে পারি না? এটা আমরা কিন্তু সবাই জানি। তাহলে এখানে আমাদের এফ অফ 0 বের করতে বলছে, তাহলে এফ অফ যদি 0 বের করি তাহলে 1/a এর উপর পাওয়ার ছিল x, এখানে হয়ে যাবে 0। এখন যে কোনো কিছুর উপর পাওয়ার 0 মানে কত ভাইয়া, 1, তাহলে 1/1 ইকুয়াল টু আবার কিন্তু চলে আসতেছে 1, তাই না? তো এটার অ্যান্সার তাহলে কিন্তু কত আসবে, 1 আসবে। এখন দেখো এফ অফ ওয়াই ইজ ইকুয়াল টু সাইন ইনভার্স 1 ওয়াই হলে এফ অফ হাফ এর মান বের করো। তার মানে তোমার এখানে সাইন ইনভার্স 1 ওয়াই এখানে জাস্ট খালি হাফ হয়ে যাবে। তোমরা যারা হচ্ছে এইটার মান যারা বের করতে পারো তারা ক্যালকুলেটর দিয়ে বের করে ফেলতে পারো। দেখো কিভাবে বের করবা। তাহলে সাইন ইনভার্স আছে না, সেটাকে জাস্ট খালি এভাবে বের করবা। দেখো এই যে দেখো এখানে আছে হচ্ছে সাইন, এটা হচ্ছে সাইন। সো নর্মালি ক্লিক করলে এখানে কিন্তু সাইন উঠবে, বাট আমাদের কি লাগবে, সাইন ইনভার্স। তো ইনভার্সের জন্য তোমাদের প্রথমে শিফট চাপতে হবে, তারপরে সাইনে ক্লিক করতে হবে। তাহলে দেখো এই যে দেখো সাইনের উপরে একটা মাইনাস চিহ্ন আছে, তার মানে সাইন ইনভার্স। এবার তোমরা কি করবা, এখানে জাস্ট হাফের মানটা বসাই দিবে, তাহলে 1/2 বসাই দিলে দেখো এখানে কিন্তু 30 ডিগ্রি চলে আসছে। তার মানে এটার অ্যান্সার কত হবে, 30 ডিগ্রি। তো এটাও কিন্তু আশা করি তোমরা সবাই পারবা। এরপরের ম্যাথটা দেখো, যদি এফ অফ এক্স ইজ ইকুয়াল টু ই পাওয়ার এক্স হয় তবে এফ লগ সাইন এক্স ইকুয়াল টু কত। তাহলে কি বলছে বলছে ভাইয়া, দেখো 12 নম্বর ম্যাথ, এফ অফ এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে ই পাওয়ার এক্স। তাহলে আমাদের বের করতে বলছে হচ্ছে এফ অফ লগ সাইন এক্স। তাহলে এক্স এর জায়গাতে এটা বসা দিব, তাহলে ই পাওয়ার লগ সাইন এক্স। তাহলে এটা ইকুয়াল টু আমরা কি লিখতে পারি ভাইয়া, একটা ফর্মুলা আছে, এই ফর্মুলাটা তোমরা এখন শিখে রাখো, তোমাদের পরবর্তীতে কাজে দিবে। সেটা হচ্ছে যে ই পাওয়ার লগ এন যদি থাকে কোথাও, যদি এরকম ফরম্যাটের কোনো জিনিস যদি দেখো, তাহলে সেটা ইকুয়াল টু তোমরা সরাসরি লিখতে পারো এন। ঠিক আছে, এই ফর্মুলাটা মাথায় রাখবা। তাহলে দেখো এইটা কিরকম লাগতেছে, দেখো ই লগ, দেখো ই পাওয়ার হচ্ছে লগ অ্যান্ড সাইন এক্স, এই জায়গাতে ছিল হচ্ছে এন। তাহলে এনটাকে যদি আমরা সরাসরি লিখতে পারি, তাহলে এখানে এন এর জায়গাতে আছে সাইন এক্স, তাহলে এটাকে সরাসরি লিখতে পারবো না এখানে, তাহলে সাইন এক্স। এটাই কিন্তু আমাদের অ্যান্সার। হ্যাঁ, এটা হচ্ছে অ্যান্সার। এই ফর্মুলাটা তোমরা কিন্তু মাথায় রেখো। হ্যাঁ, এটা তোমাদের পরবর্তীতে আজকেই কাজে লাগবে কিন্তু অনেক। তাহলে আমরা পরবর্তী ম্যাথগুলোতে যদি চলে যাই, তাহলে দেখো এখানে বলছে ভাইয়া যে 13 নম্বরে বলছে হচ্ছে এফ অফ এক্স ইজ ইকুয়াল টু এক্স ডিভাইডেড বাই 1 - এক্স এর ডোমেইন নির্ণয় করো। তার মানে ডোমেইন মানে কি ভাইয়া, ডোমেইন মানে হচ্ছে এক্স এর মানগুলো, অর্থাৎ এক্স এর মানগুলো নিয়ে যে সেট গঠিত হবে সেটাকে আমরা কি বলবো, ডোমেইন বলবো। আমরা এক্স এর কোন কোন ভ্যালুগুলা এখানে ইউজ করতে পারবো সেগুলো আমাদের নির্ণয় করতে বলছে। এখন দেখো ভাইয়া, তুমি যদি এখানে এক্স এর মান 2 বসাও, 3 বসাও, 4 বসাও, -1 বসাও, -2 বসাও, -3 বসাও, যা কিছু বসাও না কেন, এটার কিন্তু তুমি একটা নির্দিষ্ট ভ্যালু পাবা, কোনো একটা বাস্তবপূর্ণ একটা ভ্যালু পাবা। অবাস্তব কোনো কিছু হয়ে যাবে না। বাস্তব সংখ্যা কোনগুলা ভাইয়া, যেগুলো আমরা রিয়েল লাইফে ইউজ করি, যেগুলো আমরা লিখি, অ্যান্ড অবাস্তব বা হচ্ছে তোমার জটিল সংখ্যা রয়েছে কিন্তু। তো এখানে আমরা দেখবো যে কোন মানের জন্য আমরা হচ্ছে বাস্তব সংখ্যাগুলো পাচ্ছি, সেগুলোই হচ্ছে ডোমেন। আর যেটার কারণে আমরা হচ্ছে বাস্তব সংখ্যা পাবো না, কোনো অবাস্তব সংখ্যা চলে আসবে, তখন সেটাকে আমরা আমাদের যে ডোমেইন সেখান থেকে বাদ দিতে হবে। হ্যাঁ, তো এখানে আমরা দেখো যতগুলা বাস্তব সংখ্যা আমরা জানি বা চিনি সবকিছু ইউজ করতে পারবো, বাট এখানে যদি আমরা এক্স এর জায়গাতে যদি +1, শুধুমাত্র 1 যদি ব্যবহার করি, তাহলে 1 থেকে 1 যদি বাদ যায় তাহলে নিচে কি আসতেছে, 0 আসতেছে না?
তো কোনো কিছুকে 0 দ্বারা ভাগ করলে কিন্তু সেটা অসংজ্ঞায়িত হয়ে যায়। সেইটা কিন্তু আমরা কি করতে পারছি না, মানে বাস্তব কোনো মান পাচ্ছি না। যার কারণে আমরা এখানে নিচে x এর মান কখনোই 1 বসাতে পারবো না। আমরা বাস্তব যেকোনো সংখ্যাই কিন্তু এখানে বসাতে পারবো, শুধুমাত্র 1 বসাতে পারবো না। এর কারণে এর ডোমেইনটা হবে, যদি আমরা ডোমেইনটা নির্ণয় করতে চাই, তোমরা জাস্ট বাংলা কথায় এটা একটু লিখে দিবা যে আমরা হচ্ছে f(x) ফাংশনে x এর স্থানে সকল বাস্তব সংখ্যা ব্যবহার করতে পারবো, শুধুমাত্র 1 মানে ছাড়া। তাহলে সেটার হচ্ছে ডোমেইনটাকে তোমরা কিভাবে নির্ণয় করবা? ডোমেইন ইজ ইকুয়াল টু, আমরা কি করতে পারবো, সকল বাস্তব সংখ্যাকে ব্যবহার করতে পারবো। সেখান থেকে আমরা বাদ দিব, কাকে বাদ দিব? 1 কে বাদ দিব। কেন বাদ দিচ্ছি? কারণ এই 1 কে বসাইলে আমরা অবাস্তব মান পাচ্ছি, এই জন্য আমরা রিয়েল নাম্বার থেকে 1 কে বাদ দিচ্ছি। এটাই হচ্ছে, এবং সবার শেষে আমরা থার্ড ব্র্যাকেট দ্বারা এটাকে জাস্ট হচ্ছে আবদ্ধ করে দিব। এটাই হচ্ছে আমাদের ডোমেইন। ঠিক আছে? তো এরকম টাইপের ম্যাথ তোমাদের খুব কম আসে, আমি একটা রেখেছিলাম যেন তোমরা পরবর্তীতে কখনো যদি চলে আসে তাহলে যেন লিখতে পারো। এখন দেখো লাস্ট যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে যে যদি y ইজ ইকুয়াল টু f(x) ইকুয়াল টু tan x হয়, তবে f(2x) কে y এর মাধ্যমে প্রকাশ করো। তাহলে আমাদের কি দেওয়া আছে আমরা সর্বপ্রথম সেটা লিখে ফেলি, 14 নম্বরটা করে ফেলি। হ্যাঁ, দেখো তাহলে y ইজ ইকুয়াল টু f(x), এটা কিন্তু আমরা ফাংশনের সংজ্ঞা থেকেই জানি যে এটা y ইকুয়াল টু f(x). এখন এটাকে বলতেছে যে সেই ফাংশনটা অ্যাকচুয়ালি কত সেটাকে বলে দিয়েছে তারা tan x। এখন আমাদের দেখাইতে বলছে যে f(2x) এটা বের করতে বলছে, এটাকে y এর মাধ্যমে প্রকাশ করতে বলছে। তাহলে দেখো f(2x) কে আমরা কি লিখতে পারি? তাহলে x এর জায়গাতে কি হয়ে যাবে? জাস্ট 2x হয়ে যাবে, tan 2x হয়ে যাবে। এখন ভাইয়া x কে তোমরা থিটা চিন্তা করো, এরকম একটা ফর্মুলা ছিল tan 2 থিটা, আমরা ফার্স্ট সেমিস্টারে শিখে আসছি। তো তোমরা যারা ত্রিকোণমিতিতে একটু দুর্বল তারা অবশ্যই ভাইয়া ত্রিকোণমিতিটা শিখে ফেলবা ভালোভাবে, কারণ ত্রিকোণমিতি তোমার কিন্তু পরবর্তীতে আরো অনেক কাজে লাগবে। এরপরের চ্যাপ্টারগুলো আমরা যেগুলো করবো সেগুলোতে আরো কিন্তু ত্রিকোণমিতির ফর্মুলাগুলো আমাদের কাজে লাগবে। তাই তোমরা অবশ্যই ত্রিকোণমিতির ফর্মুলাগুলা ভালোভাবে শিখবা, এবং ত্রিকোণমিতি মানে সামগ্রিকভাবে ত্রিকোণমিতি অংশটুকুকে ভালোভাবে শিখবা। তো tan 2 থিটার একটা সূত্র হচ্ছে 2 tan থিটা 1 মাইনাস tan স্কোয়ার থিটা, এরকম একটা ফর্মুলা। সো এখানে থিটার জায়গাতে কি আছে? জাস্ট এক্স আছে। তাহলে এটা কি হবে বলো তো? 2 tan x 1 মাইনাস tan স্কোয়ার এক্স। ঠিক আছে? এখন দেখো ভাইয়া 2 tan x আমরা লিখে দিলাম, 1 মাইনাস, দেখো থিটা বা কোণ, দেখো এক্স কি হিসাবে কাজ করতেছে এখানে? কোন একটা কোণ হিসাবে, যেমন tan 30 ডিগ্রি 45 ডিগ্রি, কোনো একটা কোণ হিসেবে কাজ করতেছে না? তো কোণের উপরে কিন্তু কখনো স্কোয়ার হয় না, যার কারণে আমরা এটাকে সরাসরি tan x পুরাটার উপরে হোল স্কোয়ারও লিখতে পারি, কোনো সমস্যা নেই। এখন এখানে একটু লক্ষ্য করো ভাইয়া, যে দেখো তুমি শুরুতে লিখছিলা যে y ইজ ইকুয়াল টু f(x) ইকুয়াল টু tan x, তার মানে y ইকুয়াল টু tan x আমি সরাসরি বলতে পারি কিনা? মাঝখানে যদি এটা বাদ দেই যে y ইকুয়াল টু tan x বলতেই তো পারি। আবার যদি y কে বাদ দেয় তাহলে f(x) ইজ ইকুয়াল টু tan x বলতে পারি। তার মানে এখানে এই যে tan x আছে না, এখানে আমরা জাস্ট খালি, যেহেতু আমাদের বলছে y এর মাধ্যমে প্রকাশ করতে হবে, তার মানে আমাদের এখানে y নিয়ে আসতে হবে কোনোভাবে। সো আমরা দেখতে পাচ্ছি যে tan x ইকুয়াল টু y, তার মানে 2y মাইনাস হচ্ছে 1 মাইনাস tan x মানে কি? y, y এর উপর কি আছে? স্কোয়ার। তাহলে আমরা y এর মাধ্যমে সেটাকে প্রকাশ করে ফেললাম, এটাই কিন্তু আমাদের হচ্ছে অ্যান্সার। হ্যাঁ, তাহলে ভাইয়া আমাদের এই অধ্যায়ের অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো কিন্তু শেষ হয়ে গেল। এবার আমরা কি করব? সংক্ষিপ্ত প্রশ্নগুলোকে সমাধান করব। তো সর্বপ্রথমে দেখো যে 1 নম্বর সংক্ষিপ্ত, সেটা হচ্ছে যদি y ইজ ইকুয়াল টু f(x), এটা আমরা কোথা থেকে জানি? ফাংশনের সংজ্ঞা থেকে জানি। ইকুয়াল টু, সেই ফাংশনটা কি? lx প্লাস m ডিভাইডেড বাই nx মাইনাস l হয়, তবে দেখাও যে f অফ y, এখানে কি ছিল? f অফ x, এখানে বলছে f অফ y ইজ ইকুয়াল টু x। তাহলে আমরা এখন ম্যাথটা করে ফেলি, চলো। তাহলে আমরা সংক্ষিপ্ততে ঢুকে পড়লাম। 1 নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন। তাহলে আমাদের কি দেওয়া আছে? তাহলে আমরা বলে দিব যে দেওয়া আছে y ইজ ইকুয়াল টু f অফ x ইজ ইকুয়াল টু, সেই ফাংশনটা কত, মানে x এর ফাংশন, সেই ফাংশনটা কত? lx প্লাস m, আর এখানে হচ্ছে nx মাইনাস
এল, এটা আমাদের দেওয়া আছে। এখন আমাদের বের করতে বলছে যে এফ অফ ওয়াই। তাহলে ভাইয়া যেহেতু এফ অফ এক্স ইকুয়াল টু এটা, আবার ওয়াই ইকুয়াল টু এটা, তার মানে আমি সরাসরি ওয়াই ইকুয়াল টু এল এক্স প্লাস এম এন এক্স মাইনাস এল এটা বলতেই পারি। এখন দেখো আমাদের বের করতে বলছে কি এফ অফ ওয়াই। তাহলে এটাকে আমরা লেফট হ্যান্ড সাইড ধরে নিই। হ্যাঁ, লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু, তাহলে লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু এফ অফ ওয়াই, তাহলে এল ওয়াই প্লাস এম ডিভাইডেড বাই এন ওয়াই মাইনাস এল। এখন এই জিনিসটা এফ ওয়াই ইজ ইকুয়াল টু আমাদের কি প্রমাণ করতে বলছে? এক্স প্রমাণ করতে বলছে, তাই না? এখন দেখো ভাইয়া, এটাকে যদি এটা মানে এই জিনিসটাকে ক্যালকুলেট করে আমাদের এক্স আনতে হবে। এখন এখানে দেখো তুমি এক্স যুক্ত কোনো কিন্তু কিছুই নাই, এখানে ওয়াই ওয়াই এল, দেখো এল এন এম এল এগুলো আছে, এক্স যুক্ত কোনো কিছুই নাই। তার মানে আমাদের এখানে কোনোভাবে এক্স যুক্ত পদকে আনতে হবে। এখন দেখো ভাইয়া, এখানে ওয়াই এর মানটা তুমি কিন্তু জানো কিভাবে, এই যে দেখো ওয়াই ইজ ইকুয়াল টু এল এক্স প্লাস এম এন এক্স মাইনাস এল। তো তুমি যদি ওয়াই ইকুয়াল টু সরাসরি এটা বলতে পারো না, তাহলে এটা কেন আমরা বসাবো? কারণ এটা যদি বসাই তাহলে দেখো এই যে এল এর সাথে এক্স আছে, আবার এন এর সাথে এক্স আছে, তার মানে এক্স যুক্ত কোনো কিছু এখানে আমরা কিন্তু বসাচ্ছি ওয়াই এর বদলে। মানে ওয়াই এর বদলে আমরা এটাকে কি করবো, রিপ্লেস করে দেবো এই জিনিসটা দ্বারা। তাহলে সেখানে এক্স যুক্ত জিনিস আছে, সেগুলোকে কোনোভাবে ক্যালকুলেট করে আমরা কিন্তু সেখান থেকে এক্স আনতে পারবো। তাহলে সেখানে আমরা জাস্ট খালি কি করব, ওয়াই এর ভ্যালুটা বসায় দিব। ঠিক আছে, তাহলে দেখো কিভাবে এটা হবে। তাহলে দেখো এল, এল এর সাথে কি আছে ওয়াই, ওয়াই এর মান কত? এল এক্স প্লাস এম ডিভাইডেড বাই এন এক্স মাইনাস এল। এখানে আমরা লিখে দিলাম। এই দুটো পরস্পরের সাথে কি অবস্থা ছিল? গুণ অবস্থা ছিল। প্লাস এখানে কি একটা এম ছিল, ডিভাইডেড বাই এন, এন এর সাথে কি ছিল ভাইয়া? এন এর সাথেও এটা ছিল, ওয়াই ছিল। তাহলে ওয়াই এর মানটা বসাই দিব, এল এক্স প্লাস এম, আর হচ্ছে এখানে এন এক্স মাইনাস এল। ঠিক আছে, এটাকে ব্র্যাকেট দিয়ে দিলাম কারণ এই দুটো অংশ পরস্পরের সাথে গুণ অবস্থা ছিল, এন্ড মাইনাস এল। ঠিক আছে, আমরা পরবর্তী লাইনে কি করলাম, জাস্ট হচ্ছে ওয়াই এর বদলে আমরা হচ্ছে সেই ওয়াই এর মানটা বসাই দিলাম। এখন আমরা দেখো এই এলটা কিন্তু উপরের এই অংশটুকুর সাথে গুণ আকারে আছে, আমরা এই পাশে ম্যাথটাকে করি। হ্যাঁ, তাহলে দেখো, হ্যাঁ এই এলটা কিন্তু এল এর নিচে কিছু নাই, মানে ওয়ান আছে। সো এই এলটা কিন্তু উপরের এই ভগ্নাংশের যে উপরের অংশটুকু আছে তার সাথে গুণ আকারে আছে। তাহলে আমরা যদি প্রথম অংশটার সাথে গুণ করি তাহলে এল স্কোয়ার এক্স হবে, এল স্কোয়ার এক্স প্লাস এই যে এম এর সাথে গুণ করলে এম এল হবে। নিচে কে থাকতেছে? নিচে থাকতেছে হচ্ছে এন এক্স মাইনাস এল, আর প্লাস এই পাশে যে এমটা ছিল থেকে গেল, বড় ভগ্নাংশ চিহ্নটা দিয়ে দিলাম, অর্থাৎ এইটা। এবার দেখো এখানে এনটা উপরের অংশের সাথে গুণ আছে না, তাহলে কি হবে? এক্স এন এল, দেখো এক্স এন এল তিনটা গুণ আকারে থাকবে, প্লাস এম এন, এম এন, নিচে কি থাকতেছে? এন এক্স মাইনাস এল, এন এক্স মাইনাস, আচ্ছা এটা হচ্ছে এক্স, হ্যাঁ এটা হচ্ছে এন এক্স মাইনাস হচ্ছে এল, আবার এখানে এই মাইনাস এলটা আমরা লিখে দিল। এখন দেখো ভাইয়া, আমরা কিন্তু এখানে লসাগু করতে পারি। তো এই উপরের অংশটুকু দেখো, এই উপরের অংশটুকুর মাঝে আমরা যদি লসাগু করি তাহলে এন এক্স মাইনাস এল লসাগু হবে। তো ওটাকে আমরা লিখে ফেলি, এন এক্স মাইনাস এল লিখলাম। এখন এইটা দ্বারা এটাকে ভাগ করলে ওয়ান আসে, তাহলে এখানে যা থাকবে তাই থেকে যাচ্ছে, এল স্কোয়ার এক্স প্লাস এম এল। এখন দেখো এর নিচে কিছু নাই, মানে ওয়ান আছে। সো ওয়ান দ্বারা যখন তুমি এটাকে ভাগ করবে তাহলে এটাই থাকে, এটা সরাসরি তখন কি হবে? এম এর সাথে গুণ হয়ে যাবে না? তাহলে কি হচ্ছে দেখো তো, প্লাস এম এন এক্স, তাই না? আর এই যে মাইনাস এল এর সাথে তোমার যখন প্লাস এম গুণ হবে তখন মাইনাস এম এল হবে, তাই তো? এখন আমরা এই যে বড় যে ভাগ চিহ্নটা আছে সেটা এখানে লিখে দিলাম। এবার দেখো নিচে আমরা যদি লসাগু করি, নিচে একবারই লসাগু করতেছি, তাহলে কি থাকবে? এন এক্স মাইনাস এল। উপরে কি থাকবে দেখে ভাইয়া, উপরে যেহেতু এই অংশটুকুর মানে এই অংশটুকু আর এই অংশটুকু সেম, তার মানে এটা ঠিক থাকবে, এক্স এন এল প্লাস এম এন। এখন দেখো এর নিচে এই এল এর নিচে কিছু নাই,
সেটা দ্বারা যদি আমরা এটাকে ভাগ করি, মানে 1 দ্বারা কিছু নেই, মানে 1 আছে, 1 দ্বারা এটাকে ভাগ করলে এটা থাকবে, এইটা দ্বারা আবার এটার সাথে কি হবে, এই এল এর সাথে গুণ হবে। তাহলে যদি আমরা এই এন এক্স এল কে গুণ করি তাহলে কি পাবো আমরা, জাস্ট ওটাকে একটু সাজাই লিখলাম, দেখো মাইনাস চিহ্ন যেহেতু ছিল তাহলে মাইনাসটা আগে দিয়ে দিব, তাহলে মাইনাস দিয়ে দিলাম, এক্সটাকে আগে লিখলাম, আমরা এইটার সাথে মিলানোর জন্য করতেছি, দেখো এটার মতনই কিন্তু হচ্ছে, এক্স তারপরে দিলাম এন তারপরে দিলাম হচ্ছে এল। এখন দেখো এই এল এর সাথে এইটা গুণ হবে পরবর্তী অংশটা, তাহলে মাইনাস আর মাইনাস, তাহলে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, আর এল আর এল গুণ করলে এল স্কয়ার, তাই না? এই আমাদের কাজ কিন্তু শেষ। এখন তুমি এখানে লক্ষ্য করো নিচের অংশে এক্স এন এল, এটা হচ্ছে প্লাসের আর এটা হচ্ছে মাইনাসের, তাহলে পরস্পর যেহেতু সেম কেটে যাচ্ছে, এখানে এম এল আর এম এল হচ্ছে সেম কেটে যাচ্ছে, তাহলে কে থাকতেছে উপরে, এল স্কোয়ার এক্স প্লাস এম এন এক্স ডিভাইড বাই হচ্ছে এন এক্স মাইনাস এল, আর নিচে থাকতেছে হচ্ছে এখানে এল স্কোয়ার প্লাস এম এন ডিভাইড বাই হচ্ছে এন এক্স মাইনাস এল। তো এটাকে আমরা আবার লিখে নিচ্ছি এখানে সুন্দর করে, হ্যাঁ। তাহলে এখানে থাকতে হচ্ছে এল স্কোয়ার এক্স প্লাস হচ্ছে এম এন এক্স ডিভাইড বাই হচ্ছে এন এক্স মাইনাস এল ডিভাইডেড বাই এখানে থাকতেছে হচ্ছে এল স্কোয়ার প্লাস হচ্ছে এম এন ডিভাইড বাই হচ্ছে এন এক্স মাইনাস এল, এই অংশটুকু থাকতেছে। এখন আমরা এটাকে কি করতে পারি, এটাকে আমরা নিচের যে অংশটুকু আছে এটাকে ভাগ আকার আছে গুণ করে উল্টে উপরে লিখতে পারি, তাই না? তাহলে আমরা উপরে দেখো, আবার উপরের এই অংশটুকু যদি দেখো, দেখো এক্স কিন্তু কমন যায় দুটো অংশ থেকে, তাহলে এক্স যদি কমন নেই তাহলে কি থাকবে, এখানে জাস্ট এল এক্স স্কোয়ার পড়ে থাকতেছে, আর প্লাস এখানে এক্স যদি চলে যায় তাহলে এখানে থাকবে হচ্ছে এম এন ডিভাইডেড বাই নিচে থাকতে হচ্ছে এন এক্স মাইনাস, এটা কিন্তু এক্স, হ্যাঁ, তাহলে এন এক্স মাইনাস হচ্ছে এল ইন্টু, এখন আমরা নিচের অংশটাকে গুণ করে উপরে লিখবো, তাহলে এল, এই যে দেখো এন এক্স এন এক্স মাইনাস হচ্ছে এল এল, এই অংশটুকু উপরে চলে যাবে, আর নিচে আসবে হচ্ছে এল স্কোয়ার প্লাস এম এন। এখন দেখো এই সবগুলোকে ব্র্যাকেট দিয়ে দিলাম, এই যে দেখো এন এক্স মাইনাস এল, এই পুরো অংশটার সাথে এই পুরো অংশটা কেটে যাচ্ছে এন এক্স মাইনাস এল, আবার এল স্কোয়ার প্লাস এম এন, এল স্কোয়ার প্লাস এম এন এই অংশটুকু কেটে যাচ্ছে, তাহলে কি থাকবে বলো পড়ে, এখানে থাকতেছে হচ্ছে শুধুমাত্র এক্স, তাই না? তাহলে এটাই আমাদের কি করতে বলছিল, প্রমাণ করতে বলছিল, তাহলে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড কিন্তু হয়ে গেল। তাহলে আমাদের কি বলছিল, দেখাইতে বলছিল, তাহলে দেখানো হলো, দেখানো হলো। আশা করি এই ম্যাথটা তোমরা বুঝতে পারছো। এখন দেখো এইরকম টাইপের আরেকটা ম্যাথ আছে, সেটা হচ্ছে দেখো 8 নাম্বার, যদি y ইজ ইকুয়াল টু এফ অফ এক্স হয় অ্যান্ড ইকুয়াল টু 4x মাইনাস 7 2x মাইনাস 4 হয়, তবে প্রমাণ করো যে এফ অফ ওয়াই ইজ ইকুয়াল টু এক্স। তারপর সেম ম্যাথ, জাস্ট এখানে কি ছিল, এই যে এখানে হচ্ছে তোমার এল এম এন এক্স, মানে এরকম টাইপের জিনিসপাতি মানে ছিল, যেগুলো মানে ওগুলো কিন্তু ধ্রুবক হিসেবে কাজ করছে, ওগুলোর কিন্তু মান চেঞ্জ হবে না, তো সেখানে ধ্রুবকের মানগুলো তোমার কিন্তু কি বসায় দিয়েছে, জাস্ট এখানে সংখ্যা দেওয়া আছে, এন্ড আগের ম্যাথে এখানে তোমার কি দেওয়া ছিল না, কোনো সংখ্যা দেওয়া ছিল না। তো তোমরা এটাকে করবা ভাইয়া, সেম পদ্ধতিতেই করবা, এন্ড এফ অফ ওয়াই ইজ ইকুয়াল টু আবার কিন্তু এক্সই আসবে। তো আশা করি এটা তোমরা নিজেরা করতে পারবা, সেম প্রসেসও করবা, ইনশাল্লাহ হয়ে যাবে তোমাদের। এখন আমরা বাকি ম্যাথগুলোতে চলে যাচ্ছি। দেখো 2 নম্বরে কি বলছে, যদি এফ অফ এক্স ইজ ইকুয়াল টু এইচ ইন্টু এক্স মাইনাস কে ডিভাইডেড বাই এইচ মাইনাস কে প্লাস কে ইন্টু এক্স মাইনাস এইচ ডিভাইডেড বাই কে মাইনাস এইচ হয়, তবে প্রমাণ করো যে এফ অফ এইচ প্লাস এফ অফ কে ইজ ইকুয়াল টু এফ অফ এইচ প্লাস কে। তার মানে আমাদের এটা প্রমাণ করতে হবে, তাহলে আমরা সর্বপ্রথম কি করব, যা দেওয়া আছে তা লিখে ফেলবো, ঠিক আছে? তাহলে 2 নম্বর ম্যাথে আমরা চলে যাচ্ছি। তো আমাদের দেওয়া আছে কি, দেওয়া আছে দেওয়া আছে এফ অফ এক্স ইজ ইকুয়াল টু এইচ ইন্টু এক্স মাইনাস কে ডিভাইড বাই হচ্ছে এইচ মাইনাস কে প্লাস কে ইন্টু এক্স মাইনাস এইচ ডিভাইড বাই হচ্ছে কে মাইনাস এইচ। এখন এইটা থেকে আমাদের প্রমাণ করার জন্য যেই যেই জিনিসগুলো লাগবে সেগুলো আমরা বের করবো ভাইয়া। তো এখানে এফ অফ এক্স দেওয়া আছে, আমাদের বের করতে হবে কি, এফ অফ এইচ বের করতে হবে, এফ অফ কে বের করতে হবে, এফ অফ এইচ প্লাস কে বের করতে হবে। তাহলে চলো এগুলোকে বের করে ফেলি। তাহলে এখন এখন এফ অফ এইচ যদি আমরা বের করতে চাই, এইচ, তাই না? তাহলে দেখো এইচ ইন্টু জাস্ট এখানে কি হবে, এক্স এর জায়গাগুলোতে এইচ বসে যাবে, তাহলে এখানে হচ্ছে এক্স মাইনাস কে ছিল, এখানে এইচ মাইনাস কে হবে, এইচ মাইনাস কে, আর নিচে কি আছে এইচ মাইনাস কে প্লাস
এখানে কে ছিল, এক্স মাইনাস এইচ ছিল, এখানে হচ্ছে এইচ মাইনাস এইচ হয়ে যাবে, ডিভাইড বাই হচ্ছে কে মাইনাস এইচ। এখন এই বিষয়টা একটু লক্ষ্য করো, দেখো এখানে এইচ মাইনাস কে, নিচেও এইচ মাইনাস কে, দুটা যদি সেম হয়ে যায় তাহলে ব্রাকেট দিয়ে তুমি দুটাকে পরস্পর কেটে দিতে পারবা, তাহলে কেটে গেলে কি থাকে, ওয়ান। তাহলে ওয়ানের সাথে এইচ গুণ করলে শুধুমাত্র এইচ থাকতেছে। আর এই অংশটুকুতে দেখো ভাইয়া, উপরের অংশে কি হয়েছে দেখো, এইচ থেকে এইচ বাদ দিলে মানে 2 থেকে 2 বাদ দিলে কি থাকে, 0। তাহলে উপরে যদি 0 থাকে তাহলে 0 দ্বারা কোনো কিছুকে তুমি যা কিছুকে ভাগ করবা না কেন সেটা কি হবে, 0। তাহলে ওই 0-র সাথে যদি তোমার কে কি আছে, গুণ অবস্থায় আছে, 0-র সাথে আবার পৃথিবীর যে কোনো কিছুকে গুণ করলে কি হয়ে যায়, 0। তাহলে এই অংশটুকু তো আমাদের আর যোগ করার কোনো প্রয়োজনই হচ্ছে না। তাহলে এফ অফ এইচ ইকুয়াল টু কি আসতেছে, এইচ। এবার আমরা বের করবো কি, এফ অফ কে। তাহলে এখানে তোমার হচ্ছে এইচ হবে, এখানে ছিল হচ্ছে এইচ মাইনাস কে, তার মানে এইচ এর জায়গায় এখন কি বসবে, কে। তাহলে কে মাইনাস কে ডিভাইডেড বাই হচ্ছে এইচ মাইনাস কে প্লাস, এখানে ছিল হচ্ছে কে, এখানে হচ্ছে কে মাইনাস এইচ হবে, আর এখানে হবে হচ্ছে কে মাইনাস এইচ। জাস্ট এক্স এর জায়গাগুলো, তো এক্স কোথায় ছিল, এই যে এখানে ছিল আর এখানে ছিল, জাস্ট বসাই দিয়েছি। এখন দেখো সিমিলার ভাবে কে থেকে কে বাদ দিলে 0, তাহলে 0 বাই সামথিং 0, পুরো অংশটা 0 হয়ে যাবে। এখানে কে মাইনাস এইচ, কে মাইনাস এইচ পরস্পর কেটে যাবে, তাহলে 1 থাকবে, 1 এর সাথে কে গুণ করলে কে শুধুমাত্র থাকবে। তার মানে আমরা এফ অফ এইচ আর এফ অফ কে এর মান কিন্তু অলরেডি পেয়ে গেলাম। এবার আমাদের বের করতে হবে এফ অফ এইচ প্লাস কে। তাহলে ওটাকে আমরা বের করে ফেলি, চলো। এখন এফ অফ এইচ প্লাস কে বের করতে হবে। তাহলে এফ অফ এইচ প্লাস কে কি হবে, এখানে এইচ প্রথমে শুরুতে ছিল, যে ফাংশনটা আমি ওটা দেখে দেখে লিখতেছি, হ্যাঁ তোমরা ফাংশনটা লিখে জাস্ট হচ্ছে সেখানে এক্স এর জায়গাতে এইচ প্লাস কে বসা দিবা। তাহলে প্রথমে ছিল হচ্ছে এক্স, তাহলে সেখানে হচ্ছে এইচ প্লাস কে বসবে, এন্ড হচ্ছে মাইনাস কে ছিল, ডিভাইডেড বাই হচ্ছে এইচ মাইনাস কে প্লাস, এখানে হচ্ছে কে এন্ড এখানে ছিল হচ্ছে এক্স, তার মানে এইচ প্লাস কে বসে যাবে এখানে, এন্ড এখানে ছিল হচ্ছে মাইনাস এইচ ডিভাইডেড বাই হচ্ছে কে মাইনাস এইচ। এখন দেখো ভাইয়া, এখানে দেখো যেহেতু আমরা কি করছি, তোমার হচ্ছে জাস্ট এক্স এর যে ভ্যালুটা সেটা হচ্ছে সিম্পলি যোগ বিয়োগ আকারে ছিল, তার মানে সেগুলো তোমার বসাই দিয়েছি। এখন এখানে কে কে কেটে যাচ্ছে, হ্যাঁ। তারপরে এখানে যদি আমরা লক্ষ্য করি তাহলে এখানে কি হচ্ছে দেখো ভাইয়া, এখানে তোমার এই এইচ আর এইচ এর অংশ কেটে যাচ্ছে, তার মানে এখানে জাস্ট কেটে গেলে উপরে কি থাকতেছে, এইচ স্কোয়ার, আর নিচে থাকতেছে হচ্ছে এইচ মাইনাস কে প্লাস, এখানে থাকতেছে হচ্ছে কে, আর এখানে শুধুমাত্র একটা কে আছে। দেখো এই শুরুর অংশটা মানে কে, এটা কিন্তু এই পুরো অংশটার সাথে গুণ আছে। এখন কে যেহেতু তোমার কে এর নিচে কিছু মানে 1 আছে, তার মানে কি কে উপরের অংশে আছে, তাহলে উপরের যে অংশের বাদ বাকি যে পড়েছিল আর কি কে, শুধুমাত্র তার সাথে গুণ হয়ে যাচ্ছে, মানে ওইভাবে গুণ করতেছি আর কি। তো কে এর সাথে কে কে গুণ করলে কে স্কোয়ার ডিভাইড বাই নিচে হচ্ছে কে মাইনাস এইচ। এখন ভাইয়া দেখো, এইচ মাইনাস কে আর এখানে কে মাইনাস এইচ, দুটাকে আমরা সেম টাইপে যদি করতে পারি তাহলে কি লসাগু নেওয়া করা যাবে না? তাহলে দুটাকে সেম টাইপ করার ওয়েটা কি বলতো, আমরা যদি এই অংশটুকু থেকে যদি মাইনাস কমন নিয়ে নেই তাহলে তোমার কি হয়ে যাবে, মাইনাস কমন নিলে এই এইচটা মানে বিপরীত হয়ে যায়, তাহলে এই এইচ হয়ে যাবে পজিটিভ আর কে হয়ে যাবে নেগেটিভ। তাহলে ওই মাইনাসটা যেহেতু আমরা সামনে কমন নিব, ওই মাইনাসটা আমরা সরাসরি ওই মাইনাসটার সাথে এই মাইনাস প্লাসটাকে গুণ করে প্লাসে মাইনাসে মাইনাস একবারই লিখতে পারি। তাহলে এইচ স্কোয়ার ডিভাইড বাই এইচ মাইনাস কে, এখানে একবারই ওই মাইনাসটা মানে যেটা কমন নিলাম সেটা এখানে লিখতেছি, প্লাসে মাইনাসে মাইনাস করে এখানে হচ্ছে কে স্কোয়ার ডিভাইড বাই হচ্ছে এটা জাস্ট উল্টে যাবে, এইচ মাইনাস কে হয়ে যাবে এখন। ঠিক আছে, এখন দেখো দুটার যেহেতু তোমার হচ্ছে কি লসাগু সেম, তার মানে আমরা এটা এখানে কি করতে পারি, লসাগুটাকে নিয়ে নিতে পারি। তাহলে এখানে তো তোমার কি থাকবে, শুধুমাত্র এইচ স্কোয়ার মাইনাস হচ্ছে এখানে কি হয়ে যাবে কে স্কোয়ার। এখন দেখো ভাইয়া, এটাকে এ চিন্তা করো, এটাকে বি চিন্তা করো, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়তেছে, বলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি, এ প্লাস বি ইন্টু মাইনাস বি, তার মানে এ প্লাস বি মানে কি এইচ প্লাস কে, আর হচ্ছে এইচ মাইনাস কে, তাই না? আর নিচে কি থাকলো, এইচ মাইনাস কে। তাহলে এইচ মাইনাস কে কেটে যাচ্ছে, তাহলে থাকতেছে কি এইচ প্লাস কে, তাই না? এখন দেখো আমাদের কি প্রমাণ করতে বলছিল সেটা আমরা লিখে ফেলি। তাহলে লেফট হ্যান্ড সাইডে আমরা লিখবো হচ্ছে এফ অফ, আমাদের হচ্ছে বলছিল যে এফ অফ এইচ প্লাস এফ অফ কে। তাহলে এফ অফ এইচ এর মান আমরা পাইছিলাম সরাসরি এইচ, প্লাস এফ অফ কে এর মান পাইছিলাম হচ্ছে আমরা হচ্ছে এফ অফ
কে এর মান পাইছিলাম কে। তাহলে এই যে এইচ প্লাস কে সেটা আবার কিসের ভ্যালু পাইলা, এই যে দেখো উপরে এর আরেকটু আগে বের করলা এইচ প্লাস কে, সেটা হচ্ছে এফ অফ এইচ প্লাস কে। তার মানে এটা ইকুয়াল টু আমরা সরাসরি লিখতে পারি এফ অফ এইচ প্লাস কে। তার মানে আমাদের প্রমাণ করতে বলছিল যে এফ অফ এইচ প্লাস এফ অফ কে ইজ ইকুয়াল টু এফ অফ এইচ প্লাস কে ইকুয়াল টু আমরা লিখতে পারি রাইট হ্যান্ড সাইড। প্রমাণিত, ঠিক আছে, প্রমাণিত। এটা কিন্তু প্রমাণ তাহলে হয়ে গেল। এবার তাহলে আমরা আমাদের পরবর্তী ম্যাথে চলে যাই। হ্যাঁ, দেখো ভাই আমাদের পরবর্তী ম্যাথে কি বলছে, এভাবে এক্স ইজ ইকুয়াল টু ই পাওয়ার এক্স প্লাস ই পাওয়ার মাইনাস এক্স হলে তবে দেখাও যে এফ অফ এক্স প্লাস ওয়াই ইন্টু এফ অফ এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু এফ অফ টু এক্স প্লাস এফ অফ টু ওয়াই। তাহলে আমরা প্রথমে হচ্ছে দেওয়া আছে কোনটা সেটা লিখে নিব, তারপর আমরা এফ অফ এক্স প্লাস ওয়াই, তারপরে আমরা এফ অফ এক্স মাইনাস ওয়াই এগুলো বের করব, তারপরে বের করবো হচ্ছে এফ অফ এক্স টু এক্স আর এফ অফ টু ওয়াই এগুলোকে বের করবো। তারপরে মানে যেই কাজটা করতে বলছে আমাদের সেই কাজটা আমরা করে দেখাবো। ঠিক আছে, একটাকে লেফট হ্যান্ড সাইড ধরে আমরা রাইট হ্যান্ড সাইডকে প্রমাণ করব। তাহলে চলো আমাদের কি দেওয়া আছে সেটাকে আমরা লিখে ফেলি। 3 নম্বর ম্যাথ। হ্যাঁ, 3 নম্বর ম্যাথ। আচ্ছা দেখো 3 নম্বর ম্যাথে হচ্ছে বলছে হচ্ছে যে এফ অফ এক্স ইজ ইকুয়াল টু ই পাওয়ার এক্স প্লাস ই পাওয়ার মাইনাস এক্স, এটা দিয়ে দিছে। তোমাকে বের করতে বলছে কি, মানে আমাদের প্রমাণটা করার জন্য কি কি বের করতে হবে আমরা সেখানে হচ্ছে মানে যে প্রমাণটা যেটা ছিল সেখান থেকে দেখে দেখে আমরা করব এখন, যে এফ অফ এক্স প্লাস ওয়াই এটা আমাদের লাগবে। তাহলে ভাইয়া দেখো এখানে এক্স এর জায়গাতে কি হয়েছে এক্স প্লাস ওয়াই, তাহলে এক্স কোথায় কোথায় ছিল ওখানে জাস্ট খালি এক্স প্লাস ওয়াই বসাই দিব। তাহলে ই পাওয়ার এক্স প্লাস ওয়াই এখানে এক্স ছিল বসাই দিলাম, প্লাস ই মাইনাস এক্স প্লাস ওয়াই বসাই দিলাম। ঠিক আছে, তাহলে এবার ছিল হচ্ছে এফ অফ এক্স মাইনাস ওয়াই লাগবে আমাদের। তাহলে ই পাওয়ার এক্স মাইনাস ওয়াই এখানে বসাই দিলাম, প্লাস ই পাওয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই বসাই দিলাম। এবার আমাদের লাগবে হচ্ছে এফ অফ টু এক্স, তাহলে ই পাওয়ার টু এক্স বসাই দিলাম, প্লাস ই পাওয়ার মাইনাস টু এক্স কে বসাই দিলাম। ঠিক আছে, এবার দেখো এফ অফ টু ওয়াই আমাদের বের করতে বলছে। হ্যাঁ, তাহলে ই পাওয়ার টু ওয়াই প্লাস ই পাওয়ার মাইনাস টু ওয়াই বসাই দিলাম। ওকে, এবার আমাদের কি করতে বলছিল আমরা জাস্ট সেটা করবো। দেখো লেফট হ্যান্ড সাইডে আমাদের বলছে যে এফ অফ এক্স প্লাস ওয়াই ইন্টু এফ অফ এক্স মাইনাস ওয়াই এটা আমাদের বের করতে বলছে। ঠিক আছে, তাহলে আমরা বলবো যে লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু এফ অফ এক্স প্লাস ওয়াই ইন্টু এফ অফ এক্স মাইনাস ওয়াই এটা আমাদের মানে করতে বলছে। এটা ইকুয়াল টু দেখাতে বলছে এফ অফ টু এক্স প্লাস এফ অফ টু ওয়াই। তাহলে এটা আমরা প্রথমে লিখে ফেললাম লেফট হ্যান্ড সাইড হিসাবে। তাহলে এফ অফ এক্স প্লাস ওয়াই এটার মান তুমি কি পাইছিলা দেখো তো, এফ অফ এক্স ওয়াই এর মান যেটা তুমি পাইছিলা সেটা এখন বসাই দিতে হবে। তাহলে ই পাওয়ার এক্স প্লাস ওয়াই প্লাস ই পাওয়ার মাইনাস এক্স প্লাস ওয়াই এটা তুমি বসাই দিলা। হ্যাঁ, ইনটু এটার সাথে কি ছিল এই যে এফ অফ এক্স মাইনাস ওয়াই, তাহলে এটাকে বসাই দাও ই পাওয়ার এক্স মাইনাস ওয়াই প্লাস ই পাওয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই এটাকে বসাই দিলাম। দুটা পরস্পরের সাথে কি অবস্থায় আছে, গুণ অবস্থায় আছে। ঠিক আছে, এখন দেখো আমরা এটাকে জাস্ট হচ্ছে দেখো সামনে যে মাইনাসটা ছিল এটাকে আমরা গুণ করে দিব এখানে। তো প্রথমটা যা আছে তাই তো থেকে যাচ্ছে, যেহেতু কোনো কাজ করতে হবে না। ই এখানে প্লাস মাইনাসে মাইনাস এক্স মাইনাস ওয়াই, তাই না? তো এইটা ইনটু এখানে দেখো ই পাওয়ার এক্স মাইনাস ওয়াই ছিল, প্লাস এখন এখানে জাস্ট একটু কাজ করতে হবে, কি প্লাস মাইনাসে মাইনাস এক্স আর মাইনাসে মাইনাসে প্লাস ওয়াই এতটুকু হচ্ছে। এখন ভাইয়া গুণ করার সিস্টেমটা কি বলতো, আমরা এখন গুণ করব। তো প্রথম যে পদটা থাকবে সেটাকে আমরা এই দুটার সাথে গুণ করব, অর্থাৎ এটাকে নিয়ে একবার এই ই পাওয়ার এক্স মাইনাস ওয়াই এটার সাথে গুণ করব, আবার এটার সাথে একবার গুণ করব, তাই না? আবার এটাকে নিয়ে একবার এটার সাথে করব, এটাকে নিয়ে একবার এটার সাথে করব, এভাবে তো আমরা গুণ করি। তাহলে এটাকে নিয়ে আমরা প্রথমে হচ্ছে এই দুটার সাথে একবার করে ফেলি। তাহলে ই পাওয়ার এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস ওয়াই এটাকে আমরা গুণ করতেছি কার সাথে, এটার সাথে একবার, তাহলে ই পাওয়ার এক্স মাইনাস ওয়াই বসাই দিলাম। এবার হচ্ছে ও তার আগে আমাদের কি করতে হয়, চিহ্নের বিষয়টা আমাদের হচ্ছে কি করতে হয়, বিবেচনা করতে হয়। তাহলে এর সামনে প্লাস আছে, এর সামনে প্লাস আছে, তাহলে প্লাস, আবার প্লাস প্লাস
প্লাস, তার মানে এখানে সবগুলো দেখো মাইনাসের কোনো মানে চিহ্ন নেই, তার মানে মাইনাস আমাদের টেনশন করতে হবে না, সবগুলো প্লাস হবে। এখন এটার সাথে আমরা এটা কি করব, তাহলে ই পাওয়ার এক্স প্লাস ওয়াই ইন্টু ই পাওয়ার মাইনাস এক্স প্লাস ওয়াই প্লাস এটার সাথে এখন এটা করব, তাহলে ই পাওয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই ই পাওয়ার এক্স মাইনাস ওয়াই প্লাস এটার সাথে এটাকে, তাহলে ই পাওয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই ই পাওয়ার মাইনাস এক্স প্লাস ওয়াই। আমরা সবগুলা করে ফেললাম। ওকে, এখন দেখো ভাইয়া যে তোমার এই উপরে যেগুলো আছে সেগুলো কি আছে, পাওয়ার আকারে আছে, তাই না? আর নিচে যেটা আছে সেটাকে আমরা বেস বা ভিত্তি বলি। তো ভিত্তি ভিত্তি যখন সেম হয়ে যায়, সেটা যখন পরস্পরের সাথে গুণ আকারে থাকে, তখন উপরের পদগুলো তোমার কি হয়, গুণ মানে যোগ করতে হয়। যখন গুণ থাকে, গুণ অবস্থা থাকে, তাহলে এখানে আমরা একটা ই লিখতে পারবো আর উপরে পাওয়ার গুলোকে যোগ করে দেবো। তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই প্লাস এই দুটার মধ্যে থেকে একটা ই লিখবো, এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স প্লাস ওয়াই লিখবো, প্লাস এদের মধ্যে থেকে লিখবো মাইনাস এক্স মাইনাস ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই প্লাস এদের মধ্যে থেকে একটা ই লিখবো, এখন এটা জাস্ট যোগ করে দিব। তাহলে মাইনাস এক্স মাইনাস ওয়াই মাইনাস এক্স প্লাস ওয়াই। এখন এখানে দেখো এই যে প্লাস ওয়াই মাইনাস ওয়াই কেটে যায়, তাহলে ই পাওয়ার থাকে হচ্ছে 2x প্লাস এখানে দেখো এই যে প্লাস এক্স মাইনাস এক্স কেটে যায়, তাহলে থাকে হচ্ছে ই পাওয়ার 2y প্লাস এখানে দেখো এই যে দেখো মাইনাস এক্স প্লাস এক্স, তার মানে ই পাওয়ার মাইনাস 2y থাকতেছে প্লাস ই পাওয়ার এখানে দেখো এই যে মাইনাস এক্স প্লাস এক্স কেটে যাচ্ছে, তার মানে ই পাওয়ার মাইনাস 2x থাকতেছে। এখন আমরা এক্স যুক্ত পদগুলোকে একপাশে করে নেই। দেখো ই পাওয়ার 2x প্লাস ই পাওয়ার মাইনাস 2x প্লাস ই পাওয়ার 2y প্লাস ই পাওয়ার মাইনাস 2y, এগুলোকে আমরা একপাশে করে নিলাম। এখন এই অংশটুকু দেখো ই পাওয়ার 2x প্লাস ই পাওয়ার মাইনাস 2x, এটার ইকুয়াল টু আমরা কি লিখছিলাম ভাই বলো তো? ওকে দেখো এই যে এখানে আছে ই পাওয়ার 2x ইকুয়াল টু আমরা লিখছিলাম এফ অফ এক্স, এফ অফ 2x আমরা লিখছিলাম ই পাওয়ার 2x প্লাস ই পাওয়ার মাইনাস 2x, মানে এটা ইকুয়াল টু আমরা সরাসরি এফ অফ 2x লিখতে পারি না, এটা যেহেতু আমরা পেয়ে গেছি। আবার ওখানে ওই পাশে আমরা পাইছি কি ই পাওয়ার 2y প্লাস ই পাওয়ার মাইনাস 2y ইকুয়াল টু আমরা এফ অফ 2y লিখতে পারি না সরাসরি, এই যে অংশগুলাতে দেখো এই যে এটার পরিবর্তে আমরা এফ অফ 2x লিখতে পারি আর এটার পরিবর্তে আমরা এফ অফ 2y লিখতে পারি। এটাকে আমরা আলাদাভাবে ব্র্যাকেট যদি দিতে চাই দিতে পারবো, সমস্যা নাই। তাহলে এটা হচ্ছে এফ অফ 2x এর ফর্ম, মানে হচ্ছে তোমার ফাংশন যেটা আমরা বের করছিলাম সেটা। ওকে দেখো তাহলে ইকুয়াল টু প্রথম অংশটা গেলে আমরা লিখতে পারবো এফ অফ 2x, পর প্লাস মাঝখানে একটা চিহ্ন ছিল প্লাস, সেটা তারপর লিখতে পারবো এফ অফ 2y। এটাই তো আমাদের রাইট হ্যান্ড সাইড, মানে যেটা প্রমাণ করতে বলছিল, তাই না? তাহলে আমরা বলবো প্রমাণিত, প্রমাণিত, তাই না? ঠিক আছে। আচ্ছা, এইখানে আমাদের হচ্ছে দেখাইতে বলছিল, আমি প্রমাণিত লিখলাম। আচ্ছা, প্রমাণ আসতে পারে, দেখাইতে বলতে পারে, তাহলে দেখো যখন বলবো দেখানো হলো তখন তোমরা মানে দেখাও যায়, তখন বলবো দেখানো হলো। দেখো এফ অফ এক্স প্লাস ওয়াই ইকুয়াল ইন্টু এফ অফ এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু এফ অফ 2x প্লাস এফ অফ 2y, এটা কিন্তু আমাদের চলে এসেছে। তার মানে আমরা এই ম্যাথটা এখন করতে পারবো। এবার আমরা আমাদের পরবর্তী ম্যাথে চলে যাচ্ছি, যেটা হচ্ছে 4 নম্বর ম্যাথ। আচ্ছা, এখনো আমাদের ম্যাথ কিছু বাকি আছে। দেখো 4 নম্বর ম্যাথে কি বলছে, এফ অফ এক্স ইজ ইকুয়াল টু হাফ 3 পাওয়ার এক্স প্লাস 3 পাওয়ার মাইনাস এক্স, আর জি অফ এক্স ইজ ইকুয়াল টু দেখো হাফ 3 পাওয়ার এক্স মাইনাস 3 পাওয়ার মাইনাস এক্স হলে দেখাও যে এফ অফ এক্স প্লাস ওয়াই, তারপরে দেখো এফ অফ এক্স এফ অফ ওয়াই প্লাস জি অফ এক্স জি অফ এক্স জি অফ ওয়াই, এটা মানে পরস্পর সমান, এটা দেখাতে বলছে। তার মানে তুমি ভাইয়া এটা নিজেরা করতে পারবে না। দেখো তো তোমরা কি করবা, প্রথমে যেগুলো দেওয়া আছে সেগুলো লিখে ফেলবা, তারপরে কি বের করবা, এফ অফ এক্স বের করবা, এফ অফ ওয়াই বের করবা, জি অফ এক্স বের করবা, জি অফ ওয়াই বের করবা, তাই না? দেখো এফ অফ এক্স কিন্তু অলরেডি দেওয়াই আছে, তোমাকে জাস্ট খালি বের করতে হবে এফ অফ ওয়াইটাকে বের করতে হবে। আবার এখানে দেখো জি অফ এক্স কিন্তু দেওয়াই আছে, জি অফ ওয়াইটাকে বের করতে হবে। তারপর তোমাদের এফ অফ এক্স প্লাস ওয়াই এটাকে বের করতে হবে। দেন এখানে জাস্ট সামনে একটা হাফ এক্সট্রা আছে, সেটাকে তোমরা হচ্ছে
সেটাকে নিয়ে ক্যালকুলেট করতে হবে। আর তাছাড়া বাদ বাকি যে অংশটুকু সেটা কিন্তু আগের মতো, দেখো ই পাওয়ার এক্স প্লাস ই পাওয়ার মাইনাস এক্স, এরকম জাস্ট ই এর জায়গাতে এখানে কি আছে, একটা ধ্রুবক সংখ্যা আছে। ইও তো তোমার একটা ধ্রুব সংখ্যা, তাই না? ই এর একটা নির্দিষ্ট ভ্যালু আছে। তো এখানে দেখো ওই ই এর জায়গাতে জাস্ট 3 পাওয়ার এক্স আছে বা 3 পাওয়ার মাইনাস এক্স আছে। আশা করি তোমরা এই জিনিসটা নিজেরা ক্যালকুলেট করতে পারবা। যদি তোমরা এটা করতে না পারো তাহলে ফেসবুক গ্রুপে অবশ্যই পোস্ট দিবা, আমি তোমাদের করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তাহলে দেখো আমরা তার পরবর্তী ম্যাথে চলে যাই, 5 নম্বর ম্যাথে। ওকে, 5 নম্বর ম্যাথটা দেখো কিভাবে হবে। বলছে যদি এফ অফ এক্স লগ সাইন এক্স এবং ফাই অফ এক্স ইকুয়াল টু লগ কস এক্স হয়, তবে দেখাও যে, এখন আমাদের দেখাইতে হবে, কি দেখাইতে হবে, এখানে দুইটা প্রমাণ আছে ভাইয়া। 1 নম্বরে বলছে ই এর উপরে পাওয়ার হচ্ছে 2 ফাই অফ এ মাইনাস ই পাওয়ার হচ্ছে 2 এফ অফ এ ইকুয়াল টু ই পাওয়ার ফাই অফ 2a। এটা আমাদের প্রমাণ করতে হবে। তার মানে আমাদের কি কি বের করতে হচ্ছে দেখো, ফাই অফ এ বের করতে হবে, এফ অফ এ বের করতে হবে, আর ফাই অফ 2a বের করতে হবে। তাহলে আমরা কি দেওয়া আছে সেটাকে আগে লিখে ফেলি। দেখো 5 নম্বর দেওয়া আছে, দেওয়া আছে, দেওয়া কি আছে, এফ অফ এক্স ইজ ইকুয়াল টু লগ সাইন এক্স, আর ফাই অফ এক্স এটা হচ্ছে লগ কস এক্স। আমাদের এখন এগুলো দেওয়া ছিল, এখন আমাদের বের করতে হবে কি হ্যাঁ, এটা আমরা 1 নম্বরটা করতেছি, ঠিক আছে? তাহলে 1 নম্বরটা লিখে দিলাম। তাহলে আমাদের বের করতে হবে হচ্ছে ফাই অফ এ বের করতে হবে, ফাই অফ এ। তাহলে এ হইলে তোমার এখানে কি হবে, লগ কস এ হয়ে যাবে। আবার এফ অফ এ বের করতে হবে, তাহলে কি হয়ে যাবে, লগ সাইন এ হয়ে যাবে। আবার ফাই অফ 2a বের করতে হবে, ফাই অফ 2a, তাহলে কি হয়ে যাচ্ছে, ফাই মানে হচ্ছে কস এরটা, লগ কস 2a। আমরা সবকিছু কিন্তু বের করে ফেললাম। এবার আমাদের কি করতে বলছে, যেটা মানে প্রমাণ করতে বলছে সেটাকে আমরা লেফট হ্যান্ড সাইড ধরে নেই একটাকে। লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু, যেটা লেফট হ্যান্ড মানে লেফট সাইডে আছে সেটাকে লেফট হ্যান্ড সাইড আমরা ধরে নিচ্ছি। তাহলে ই পাওয়ার বলছে 2 ফাই অফ এ মাইনাস ই পাওয়ার 2 এফ অফ এ। তাহলে এটা ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, তাহলে দেখো এখানে হচ্ছে 2 ফাই অফ এ মানে কি ভাইয়া, ফাই অফ এ মানে হচ্ছে লগ কস এ মাইনাস ই 2 লগ সাইন এ। এখন দেখো লগের সামনে যদি তোমার হচ্ছে, লগের ফর্মুলা হচ্ছে এটা, যে লগের সামনে যদি কোনো কিছু গুণাকারে থাকে তাহলে সেটা লগের ভেতরে মানে মানে যে অংশটুকু আছে সেটার উপরে স্কোয়ার হিসেবে আমরা লিখতে পারি। যেমন মনে করো লগ এক্স আছে, হ্যাঁ, তো লগের সামনে মনে করো 2 আছে, তাহলে সেই 2টাকে আমরা লিখতে পারবো লগ এক্স স্কোয়ার, ঠিক আছে? এখানে পাওয়ার হিসাবে লিখতে পারবো। আবার যদি লগের হচ্ছে তোমার কোনো কিছু যদি পাওয়ার আকারে থাকে তাহলে সেটাকে আবার সামনে লেখা যায়। তো এটা হচ্ছে লগের সিস্টেম। এখন এখানে দেখো 2 সামনে আছে, তাহলে আমরা হচ্ছে সেটাকে ভিতরে কি করব, লগ এক্স এর জায়গাতে কি আছে, কস এ আছে, তাহলে কস এর উপর স্কোয়ার হবে। এখন কস এ যে অংশটুকু আছে এখানে এ কি হিসেবে কাজ করতেছে, কোণ হিসাবে, কস 30 ডিগ্রি 45 ডিগ্রি বা যে কোনো কিছু একটা কোণ হিসাবে কাজ করতেছে। তো কোণের উপরে তো কখনো স্কোয়ার হয় না ভাইয়া, যার কারণে আমরা সরাসরি কজ স্কোয়ার লিখতে পারবো, কজ স্কোয়ার এ মাইনাস ই লগ, সিমিলার হবে এখানে সাইন স্কোয়ার এ হবে। এখন আমি তোমাদের একটা ফর্মুলা শুরুতে শিখাইছিলাম, সেটা হচ্ছে যে ই লগ এন যদি থাকে ভাইয়া, এরকম যদি কখনো থাকে তাহলে সেটাকে আমরা সরাসরি কি লিখতে পারি, এন লিখতে পারি না? তাহলে সেখান থেকে আমাদের, অর্থাৎ এই যে এই অংশটুকুতে যা থাকবে সেটা আমরা সরাসরি বসাই দিতে পারবো। এখন দেখো ই লগ এন এর জায়গাতে আছে কি, কস স্কোয়ারে, তাহলে আমরা ওটাকে লিখে দিই কস স্কোয়ারে মাইনাস এখানে আছে সাইন স্কোয়ারে, তাহলে সাইন স্কোয়ার এ আমরা লিখে দিলাম। এখন ভাই আমার আরেকটা বিষয় আমাদের জানতে হবে, যে ফর্মুলা, সেটা হচ্ছে যে কস 2 থেটার একটা ফর্মুলা আছে ভাইয়া। কস 2 থেটা, দেখো আমি তোমাদের একটু ফর্মুলাটা লিখে দিচ্ছি, হ্যাঁ দেখো কস 2 থেটা, হ্যাঁ, এটা আমরা কিন্তু ফার্স্ট সেমিস্টারে ত্রিকোণমিতিতে এগুলো কিন্তু শিখে আসছি।
এটা হচ্ছে কজ স্কোয়ার থেটা মাইনাস সাইন স্কোয়ার থেটা, এটা কিন্তু লেখা যায়, মানে কস টু থেটার ফর্মুলা কিন্তু এটা, কস স্কোয়ার থেটা মাইনাস সাইন স্কোয়ার থেটা, এটা কিন্তু একটা ফর্মুলা। হ্যাঁ, তাহলে দেখো থেটার জায়গাতে এখানে কি আছে ভাইয়া, এ আছে, তাহলে তাহলে কস স্কোয়ার থেটা মাইনাস সাইন স্কোয়ার থেটা ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, কস টু থেটা লিখতে পারি। তার মানে কস টু থেটার জায়গায় কি আছে, এ, তার মানে কস টু এ। এতটুকু আসলো, আর আমরা কিছু করতে পারতেছি না, তার মানে আমরা এবার চলে যাবো রাইট হ্যান্ড সাইডে। রাইট হ্যান্ড সাইডে আমাদের কি আছে, রাইট হ্যান্ড সাইডে আমাদের যেটা ছিল সেটা বলতেছে যে ই পাওয়ার ফাই অফ টু এ। এখন দেখো ই পাওয়ার ফাই অফ টু এর মান আমরা কি পাইছিলাম, লগ কস টু এ। এখন দেখো এই ই লগ এন এর জায়গায় কি আছে, কস টু এ, তাহলে ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, কস টু এ। দেখো আমরা লেফট হ্যান্ড সাইডেও কিন্তু কস টু এ পাইলাম, তাহলে আমরা বলতে পারি যে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। দেখো দুটো কিন্তু সেম হয়েছে, তার মানে আমাদের এটা কি প্রমাণ করতে বলছে, তাহলে এটা প্রমাণিত হয়ে গেল, তাই না? আচ্ছা, এবার আমাদের 2 নম্বরে কি করতে বলছে, দেখো 2 নম্বরে বলছে যে ই পাওয়ার টু এফ অফ এক্স, তাহলে এফ অফ এক্স এর মান তো অলরেডি দেওয়াই আছে, তাহলে এটা ইকুয়াল টু হাফ ওয়ান মাইনাস কস টু এক্স। তাহলে আমরা লিখে ফেলি, তো লেফট হ্যান্ড সাইড আমরা সরাসরি লিখতেছি। হ্যাঁ, লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু ই পাওয়ার টু এফ অফ এক্স। এখন ই এফ অফ এক্স এর মান কি ছিল, টু লগ সাইন এক্স, ঠিক আছে? তো সেটাকে আমরা কি করতে পারি, টুটাকে ওখানে নিচে সাইন স্কোয়ার করে দিতে পারি, তাহলে ই লগ সাইন স্কোয়ার এক্স স্কোয়ার। হ্যাঁ, তাহলে এইটাকে আবার আমরা কি করতে পারি, এই ই আর লগকে বাদ দিয়ে শুধুমাত্র সাইন স্কোয়ার এক্স লিখতে পারি। তো সাইন স্কোয়ার এক্স, এখন দেখো ভাইয়া আমরা একটা ফর্মুলা জানি, ফর্মুলাটা কি, ত্রিকোণমিতির ফর্মুলা। তোমাদের এই জন্য আমি বারবার বলতেছি ত্রিকোণমিতির ফর্মুলা গুলা কিন্তু তোমাদের খুব ভালোভাবে শিখতে হবে। দেখো সাইন দেখো 1 - cos 2 থেটা ইকুয়াল টু আমরা জানি হচ্ছে 2 সাইন স্কোয়ার থেটা। এখন আমাদের প্রশ্নে কিন্তু প্রমাণ করতে বলছে যে 1 - cos 2 x, মানে এক্স এ তুমি যদি থেটা হিসেবে চিন্তা করো, তাহলে কিন্তু 1 - cos 2 থেটা হিসেবে তোমাকে কিন্তু প্রমাণটা করতে বলছে। তাহলে আমাদের যদি এই অংশটুকুকে নিয়ে আসতে হয়, তাহলে আমাদের এই ফর্মুলাটা অবশ্য মানে আমাদের এই জিনিসটাকে অবশ্যই আনতে হবে আগে, তাহলে সেটা ইকুয়াল টু আমরা এটা লিখতে পারবো। তাহলে এই অংশটুকুর দিকে লক্ষ্য করো তো, সাইন স্কোয়ার এক্স মানে সাইন স্কোয়ার থেটা, এই অংশটুকু কিন্তু আসছে, বাট সামনে একটা টু নাই, তাহলে আমরা ইচ্ছা করে একটা টু সামনে নিলাম, সাইন স্কোয়ার এক্স। এখন এক্সটা ভাবে আমরা টু আনছি, বাট টু তো ছিল না, তাহলে সেটাকে ব্যালেন্স করার জন্য সামনে আমাদের হাফ দ্বারা ভাগ করতে হবে না, তাহলে এই টু আর এই টু কেটে গেলে তখন কি থাকবে, সাইন স্কোয়ার এক্স থাকবে। এখন দেখো এখানে হাফ থেকে গেল, টু সাইন স্কোয়ার এক্স এর সূত্র কি হবে, 1 - cos 2 x। এটাই কিন্তু আমাদের প্রমাণ করতে বলছিল, তাহলে রাইট হ্যান্ড সাইড এটা কিন্তু প্রমাণিত, প্রমাণিত। এ আচ্ছা, তাহলে আমরা আমাদের পরবর্তী ম্যাথে কিন্তু এবার চলে যাচ্ছি। দেখো 6 নম্বর ম্যাথে কি বলছে, যদি এফ অফ এক্স ইজ ইকুয়াল টু 10x হয়, তবে দেখাও যে এফ অফ 2x ইজ ইকুয়াল টু এইটা। তাহলে দেখো আমাদের কি দেওয়া আছে, 6 নম্বর ম্যাথ, এফ অফ এক্স ইজ ইকুয়াল টু 10x, আমাদের বের করতে বলছে কি এফ অফ 2x। হ্যাঁ, তাহলে এফ অফ 2x ইজ ইকুয়াল টু, তাহলে এখানে কি হয়ে যাবে, 10 2x হয়ে যাবে, তাই না? তাহলে 10 2x বা 10 2 থেটার একটা ফর্মুলা আছে ভাইয়া, 10 2 থেটা, এটা একটা ফর্মুলা আছে, কি ফর্মুলা, এটা ফর্মুলা হচ্ছে 2 tan থেটা ডিভাইড বাই হচ্ছে 1 - tan স্কোয়ার থেটা, tan স্কোয়ার থেটা, এটা কিন্তু ত্রিকোণমিতির ফর্মুলা। তো এটা এখানে অ্যাপ্লাই করে দাও, 2 tan x ডিভাইড বাই হচ্ছে 1 - tan স্কোয়ার এক্স। এখন স্কোয়ার তো তুমি হচ্ছে তোমার মানে কোণের উপরে হয় না, তার মানে পুরোটার উপর স্কোয়ার আমরা লিখতে পারি, তাহলে 2 tan x, এখানে হচ্ছে 1 - tan x, এই পুরোটার উপরে আমরা কি লিখতে পারি, স্কোয়ার লিখতে পারি। এখন দেখো ভাইয়া 10x কে
আমরা সর্বপ্রথম কি মানে দেওয়া ছিল প্রশ্নে এফ অফ এক্স, তো সেটা লিখতে পারি। তাহলে 2 f of x 1 মাইনাস এফ অফ এক্স এর উপরে কি স্কোয়ার। দেখো এটা কিন্তু আমাদের কি বলছে, দেখাইতে বলছে, তাহলে দেখানো হলো বলে দিবা, দেখানো হলো বলে দিবা। ওকে, আচ্ছা এবার আমরা আমাদের 7 নম্বর প্রশ্নে চলে যাব। এই 7 নম্বর প্রশ্নটা করলে ইনশাল্লাহ আমাদের আজকের সকল প্রশ্ন শেষ হয়ে যাবে। কারণ 8 নম্বর প্রশ্নটা তো আমি তোমাদের বলে দিয়েছি, তোমরা এটা নিজেরা করবা। তো 7 নম্বর প্রশ্নটা আমরা দেখি। এখানে বলছে যে যদি এফ অফ এক্স ইজ ইকুয়াল টু 1 মাইনাস এক্স ডিভাইড বাই 1 প্লাস এক্স হয়, তবে দেখাও যে এফ অফ কস থেটা ইজ ইকুয়াল টু টেন স্কোয়ার থেটা বাই 2। তাহলে কি দেওয়া আছে, তাহলে সেটাকে আমি লিখে নিলাম, আর বাংলা কথাগুলো লিখতেছি না ভাইয়া, ঠিক আছে। তাহলে 1 মাইনাস এক্স 1 প্লাস এক্স, এখান থেকে আমাদের বের করতে বলছে হচ্ছে এফ অফ কস থেটা ইজ ইকুয়াল টু, তাহলে কস থেটা তাহলে এখানে কি এক্স এর জায়গাতে বসে যাবে 1 মাইনাস কস থেটা 1 প্লাস কস থেটা। আচ্ছা এইবার ভাইয়া আমাদের কিছু ত্রিকোণমিতির ফর্মুলা আবার মানে জানতে হবে। সেগুলো হচ্ছে 1 মাইনাস কস 2 থেটা, 1 মাইনাস কস 2 থেটা যদি থাকে তাহলে সেটা ইকুয়াল টু আমরা লিখতে পারবো 2 সাইন স্কোয়ার থেটা। আবার যদি থাকে হচ্ছে 1 প্লাস কস 2 থেটা, তো সেটাকে আমরা লিখতে পারবো হচ্ছে 2 কস স্কোয়ার থেটা। তাহলে দেখো সিমিলার লাগতেছে না, 1 মাইনাস কস থেটা আছে, জাস্ট 2টা নাই। আবার এখানে তোমার কি আছে 1 প্লাস কস থেটা আছে, বাট 2 থেটা নেই। তাহলে আমাদের এখানে 2 থেটা আকারে প্রকাশ করতে হবে। সো এটাকে আমরা এইভাবে লিখতে পারি না ভাইয়া, দেখো তো 1 মাইনাস কস 2 একটা ইচ্ছা করে নিয়ে আসলাম, এবং এই 2টাকে ইচ্ছা করে নিয়ে আসার জন্য আমরা থেটা ভাগ হচ্ছে 2 করে দিলাম। তাহলে এই যা নিচে আছে, তাহলে এটা নিচে আর 2 উপরে আছে, তাহলে এই দুটো অংশ যদি কেটে যায় তাহলে আগের মতোই কিন্তু কস থেটা আগের মতো কিন্তু থাকতেছে এখানে, তাই না। আবার নিচের অংশ নিলাম 1 প্লাস কস 2 থেটা বাই 2 নিলাম। এবার দেখো 1 মাইনাস কস 2 থেটা, এটার ফর্মুলা কি 2 সাইন স্কোয়ার থেটা। তাহলে 2 সাইন স্কোয়ার থেটা মানে কি, থেটা মানে হচ্ছে এই অংশটুকু। দেখো 1 মাইনাস কস 2 থেটা, এই পুরো অংশটুকু মিলে হচ্ছে থেটা, তার মানে সাইন স্কোয়ার থেটা বাই 2 হবে। আর এটার ফর্মুলা কি 2 কজ স্কোয়ার থেটা, তার মানে 2 কজ স্কোয়ার থেটা বাই 2, মানে থেটার মান হচ্ছে থেটা বাই 2। এখন এখানে দেখো 2 2 কেটে যায়, সাইন স্কোয়ার ভাগ হচ্ছে কজ স্কোয়ার, এটা কি হবে ভাইয়া টেন স্কোয়ার হবে, তাই না। তাহলে ইকুয়াল টু তুমি কি লিখতে পারো টেন স্কোয়ার আর থেটা বাই 2 লিখতে পারো, ঠিক আছে। সাইন স্কোয়ার থেটা ভাগ হচ্ছে কস স্কোয়ার থেটা ইকুয়াল টু কি টেন স্কোয়ার থেটা। তাহলে এটাই আমাদের কি প্রমাণ করতে বলছিল, তাই না। তাহলে শুরুতে তোমরা যদি হচ্ছে লেফট হ্যান্ড সাইড যদি ধরো, হ্যাঁ এটাকে যদি তোমরা হচ্ছে কি ধরো, এই অংশটুকু যদি যদি হচ্ছে লেফট হ্যান্ড সাইড ধরে নাও, দিয়ে যদি তোমরা হচ্ছে কাজ শুরু করো, তাহলে এইটাকে আমরা কি বলবো তখন রাইট হ্যান্ড সাইড দেন হচ্ছে আমাদের কি করতে বলছিল, দেখাতে বলছিল, তাহলে বলবো দেখানো হলো। আচ্ছা, তো এই অধ্যায় থেকে ভাই আমাদের রচনামূলক প্রশ্ন কিন্তু পরীক্ষাতে তেমন আসে না। এন্ড এছাড়া সংক্ষিপ্ত প্রশ্ন বা তোমরা যদি দেখো তাহলে আরো সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে, বাট সেগুলো কিন্তু তোমাদের জন্য পরীক্ষার জন্য খুব বেশি ইম্পর্টেন্ট না। যেগুলো ইম্পর্টেন্ট ম্যাথ সেগুলো আমি কিন্তু তোমাদের সবগুলোই প্রায় সমাধান করে দিলাম। 2টা ম্যাথ করে দিইনি, ওগুলো তোমরা নিজেরা ট্রাই করবা, না হলে অবশ্যই ফেসবুক গ্রুপে পোস্ট দিবা, ইনশাল্লাহ আমি তোমাদের পোস্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো আজকের মতো এতটুকুই, ইনশাল্লাহ তোমাদের সাথে দেখা হবে আমার নেক্সট কোনো ক্লাসে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ সবাইকে।